99% সেলিব্রিটিদের বিষয় অপটেকই করতেছে। ওয়ান অফ দ্য মেইন রিজন আমি বলবো যে ট্রাস্ট অ্যান্ড ফার্স্ট প্রসেস। তো রিসেন্টলি সেলিব্রিটিদের মধ্যে যদি বলি, কেয়া পায়েলের ফ্যামিলির ভিসাটা আমরা করছি। কোভিডের সময় প্রচুর নার্স অস্ট্রেলিয়াতে প্রয়োজন ছিল, অনেকে পিআর পেয়েছে এবং সেটা কম পয়সায় ছিল। ব্র্যাক, নর্থ সাউথ, ইউআইইউ, তারপরে আইইউবি, সো ইস্ট ওয়েস্ট আছে, এই ক্যাটাগরি ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম। চিন্তা করলাম যে আমি অস্ট্রেলিয়া যাব, তো সেই ক্ষেত্রে আমি কোনো অ্যাডভান্টেজ পাবো কিনা। আমরা ক্যাপাবল এমপ্লয় পাচ্ছি না, ক্যাপাবল ক্রিয়েটিভ পার্সন পাচ্ছি না। আমি অ্যাজ এ এমপ্লয়ার বলবো যে এনাফ স্কিলড পিপল নাই। এক্স্যাক্টলি, আমার কাছে তাদের স্কিলটা ম্যাটার করছে, যে আমি যেটা চাই বা যে কাজ করাতে চাই সেটা তাদের মধ্যে আছে। দ্যাটস ওয়াই আই হায়ার্ড দেম অ্যান্ড দে আর ওয়ার্কিং পারফেক্টলি ওয়েল। তা এটার জন্য তাদের ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট লাগবে না, আপনার হার্ভার্ডের কোনো ডিগ্রি লাগবে না। অ্যাজ লং অ্যাজ ইউ হ্যাভ এ স্কিল, গুড টু গো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ তানবির আহমেদ। আর আজকে আমাদের সাথে আছে তাহমিদুল ইসলাম। ভাইয়া অনেক দিন পর্যন্ত ওয়েট করতেছি, আপনার পডকাস্টের জন্য অনেক দিন ওয়েট করতেছি। তাহমিদুল ইসলাম হচ্ছে আমাদের অপটেক ইন্টারন্যাশনাল ফাউন্ডার অ্যান্ড সিইও, অ্যান্ড অলসো ডেলকো আইটির অ্যান্ড ফাউন্ডার অ্যান্ড সিইও। সো ভাইয়া অনেক দিন পর্যন্ত ওয়েট করতেছিলাম আপনার এই পডকাস্টের জন্য, অনেক দিন পর্যন্ত। আমিও আসলে অনেকদিন ধরে ওয়েট করছি যে মানে একসাথে বসে একটা জমি আড্ডা দেওয়ার জন্য। এক্স্যাক্টলি। সো অ্যাজ এ বিজনেস পার্সন আই অলওয়েজ লাভ টু টক অ্যাবাউট দ্য বিজনেস। আপনি দেশে আসছেন অলমোস্ট 15 দিনের মতো অলমোস্ট হয়ে গেছে, অ্যারাউন্ড 15 দিনের মতো হয়ে গেছে। তো এই আমরা ট্রাই করতেছি যেন একটা পডকাস্ট করা যায়। সো ফার্স্ট অফ অল বলেন যে বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার আপনি এসে কেমন ডিফারেন্টটা দেখতেছেন বা কেমন লাগতেছে আপনার? এখন অনেকদিন পরে তো আসছেন মনে হয়। ডিফারেন্স তো ডেফিনেটলি অনেকদিন বলতে আমি লাস্ট ইয়ার এসেছি, সো আবার অলমোস্ট 1.5 ইয়ার পর আসলাম। ডিফারেন্স আছে, ভালোই ডিফারেন্স আছে। এখন কম্পেয়ার করলে তো অনেক কিছুই করা যায়, নতুন গভর্নমেন্টে তো মনে হয় ফার্স্ট টাইম বাট দেখতেছেন। নিজের দেশ নিজেদের কাছে অলওয়েজ বেস্ট, অ্যাবসলিউটলি। যতই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে থাকি। ওকে, তাহলে আমরা আমাদের মেইন যে টপিক আমরা শুরু করি আজকে। আপনার অনেক প্রশ্ন আছে, অনেক কিছু আপনাদেরকে জানার আছে, মেইনলি অস্ট্রেলিয়া থেকে অস্ট্রেলিয়ার ভিসা, স্টুডেন্ট ভিসা, সব কিছু নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের যত প্রশ্ন আছে, সবার যত প্রশ্ন, সবগুলো আমি আজকে একটা একটা করে করবো আপনাকে। শিওর। প্রথমটা হচ্ছে যে আমাদের আমি দেখতেছি যে অপটেক বেশি রিসেন্টলি লাস্ট কিছুদিন ধরেই সেলিব্রিটিদের ভিসাটা বেশি খুবই কন্টিনিউয়াসলি হতেছে। আমি দেখতেছি বেশি, প্রায় অলমোস্ট 99% সেলিব্রিটিদের বিষয় অপটেকই করতেছে। তো এটার মেইন রিজন কি? সবাই কেন অপটেকের কাছে কেন সবাই আসতেছে? অপটেকের মাধ্যমে কেন সেলিব্রিটির বিষয়গুলো করতেছে অস্ট্রেলিয়ার? আচ্ছা, সো এটার ওয়ান অফ দ্য মেইন রিজন আমি বলবো যে ট্রাস্ট অ্যান্ড ফার্স্ট প্রসেস। দিস ইজ ওয়ান অফ দ্য লাইক আমাদের ক্যাপাবিলিটি যেটা আমরা করি। সো সেটা প্রায়োরিটি বেসিস আমরা সব কাজই করি, বাট এ কারণে আসলে আমাদের সেলিব্রিটির বেশি ডিপেন্ড করতে থাকে আর কি, করতে পারে তারা। কারণ আপনি যে কোনো স্টুডেন্ট বলেন বা যে কোনো মানুষের ভিসা করতেই পারেন, বাট একটা সেলিব্রিটি যখন আপনাকে তার ভিসার জন্য আসবে বা তার কনফিডেন্সিয়াল ডকুমেন্টস যেগুলো আছে, পাসপোর্টস, ব্যাঙ্ক ডিটেলস বা ব্যাঙ্ক স্টেটমেন্ট, এগুলো খুবই কনফিডেন্সিয়াল জিনিস। আর একজন সেলিব্রিটি যাকে সবাই চিনে, সে যখন ডকুমেন্টসগুলো শেয়ার করে, তার ওই লেভেলের একটা ট্রাস্ট দরকার আর কি। সো ওই ট্রাস্টটা ডেফিনেটলি তারা আমাদেরকে করে। অ্যান্ড আমাদের সোফার আলহামদুলিল্লাহ ভিসা সাকসেস রেশিও খুবই হাই বলতে কি 100%ই বলা যায়, 100% সেলিব্রিটিদের ক্ষেত্রে। সো একজন দুজন সেলিব্রিটির ভিসা যখন হয়েছে, সো ডেফিনেটলি এটা ওয়ার্ড অফ মাউথ রেফারেলের হয়ে গেছে বাকিটা। সো এখন অস্ট্রেলিয়াতে ভালোই কালচারাল প্রোগ্রাম হয়, বাংলাদেশি ওখানে অনেক কালচারাল অ্যাসোসিয়েশন আছে, সিডনি বলেন, মেলবোর্ন বলেন, ব্রিসবেনে। সো সেক্ষেত্রে তাদের যে অর্গানাইজারগুলো আছে, তারা কাজগুলো অপটেক ইন্টারন্যাশনাল কাছেই হ্যান্ড ওভার করে। সো ওখান থেকে আমরা বেসিক্যালি ফাইলগুলো পাই। অ্যান্ড অবভিয়াসলি অনেক ভিসা হয়েছে, অন প্রসেস আছে অনেক ভিসা, অ্যান্ড সামনেও অনেক ভিসা হবে, সেগুলোর ব্যাপারে কথাবার্তা চলছে। ওকে, নাইস। সো আমরা কিন্তু জানি অপটেক ইন্টারন্যাশনাল তো বাংলাদেশে বাংলাদেশে ব্রাঞ্চ ওপেন হয়েছে খুব রিসেন্টলি সুন। আমরা দেখছি কেয়া পায়েলও ছিল এখানে, আপনাদের এখানে। তো আমার মনে হয় কেয়া পায়েলের সাথেও মনে হয় কেয়া পায়েল বিষয়টাও আমরা অপটেকের থ্রুতে করা হয়েছে, কেয়া পায়েক এবং আমাদের যে মুকেশ জাকির ভাই, ওনার ভিসাটাও হয়েছে। এক্স্যাক্টলি। তো আশা করি সামনে আরও অনেকের ভিসা হবে। আচ্ছা, আমার আর একটা প্রশ্ন আছে। যদি সাপোজ আমি একজন সেলিব্রিটি, যদি আমি সেলিব্রিটি না, সাপোজ অ্যাজ এ সেলিব্রিটি আমি চাই আমার এখন অস্ট্রেলিয়ার ভিসা লাগবে, বা আমার হয়তো ফ্যামিলি প্রোগ্রাম আছে, অথবা কোনো কালচারাল প্রোগ্রাম আছে, হোয়াটএভার, যে কোনো কিছু হতে পারে। এখন আমার প্রয়োজন। এখন সাপোজ আমি এই পডকাস্টটা দেখে আমি দেখলাম যে অপটেক ইন্টারন্যাশনাল সেলিব্রিটিদের বিষয়গুলো নিয়ে কাজ করে।
সো আমি যদি এখন অ্যাজ এ সেলিব্রিটি আপনার কাছে আসি, অপটেকের কাছে আসি, তো আমার প্রসিডিওরটা কী হবে, বা আমার কি ফার্স্ট স্টেপটা কী হবে, কী নিয়ে আসতে হবে, বা আমার কী করা উচিত, ফার্স্ট স্টেপটা কী হওয়া উচিত আমার? আচ্ছা, এখানে ফার্স্ট অফ অল আপনার সেলিব্রিটি ওয়ার্ডটার মিনিংটা বোঝা দরকার। সেলিব্রিটি এমন একজন পার্সন যাকে সারা দুনিয়া চিনবে, সারা বাংলাদেশ চিনবে। course. সো ওয়েন ইউ গোনা সার্চ ইট ইন গুগল বা কেস অফিসে যখন সার্চ করবে, ডেফিনেটলি তারা যেন তাকে দেখতে পায়। যেমন ধরুন আপনি শাহরুখ খান, সো আপনি ওনাকে সার্চ করলে বা ওনার নাম বলে সবাই চিনবে, হি ইজ এ সেলিব্রিটি। সো এখন যে কেউ এসে যদি বলে যে আমি একটা ভিডিও আপলোড করছি ইউটিউবে অ্যান্ড সে তাকে সেলফ সেলিব্রিটি ক্লেম করতেছে, এটা তো হচ্ছে না। সো সেলিব্রিটির একটা প্রপার ডেফিনেশন আছে। যারা অনেক দিন ধরে মিডিয়াতে আছে, অনেক দিন ধরে কাজ করছে, সো তাদের ফাইলগুলো তো আমরা নেই, এবং যারা নোন অ্যাকচুয়ালি এই ইন্ডাস্ট্রিতে। সো অস্ট্রেলিয়াতে বেসিক্যালি যারা আপনার সেলিব্রিটি যারা ভিসা করে, মেইনলি ওখানে অর্গানাইজার থাকে। আপনার সিডনিতে আছে, মেলবোর্নে আছে, বা অস্ট্রেলিয়ার ক্যানবেরা আছে, ব্রিসবেনও আছে। তারা হচ্ছে বেসিক্যালি আমাদের সাথে কন্ট্যাক্ট করে যে আমি একটা কনসার্ট অ্যারেঞ্জ করতে যাচ্ছি, অথবা কোনো নাটকের শুটিং করতে যাচ্ছি, বা কোনো মুভি শুটিং করতে যাচ্ছি, যেটা শুটিং বাংলাদেশ অস্ট্রেলিয়া 2 জায়গাতেই হবে, বা কনসার্টটা শুধুমাত্র সিডনি বা মেলবোর্ন বেসড হবে। সেক্ষেত্রে আমরা ওই আর্টিস্টদের বা সেই মিউজিশিয়ানদের ফাইলগুলো নেই এবং তাদের ভিসা করি। তারা আসে, প্রোগ্রাম করে, আবার চলে যায়। দ্যাটস হাউ ইট ওয়ার্কস। সো এখন আপনার কোশ্চেনে যদি আসি যে সেলিব্রিটিদের ভিসা করতে কি লাগবে, এখন যে কোনো সেলিব্রিটি এসে যদি বলে যে হ্যাঁ আমি যাবো প্রোগ্রাম করতে, এখন একটা সেলিব্রিটি নিজে প্রোগ্রাম করতে পারে না, তার ডেফিনেটলি কোনো স্পন্সর বা অর্গানাইজার থাকে ডেফিনেটলি। অ্যান্ড নিজে যদি আসে তাহলে আমরা হয়তো ট্যুরিস্ট ভিসা করতে পারি, যদি উনি ঘুরতে চান, দ্যাটস ডিফারেন্ট কেস। অথবা ওনার যদি কোনো কোয়ালিফিকেশানস থাকে, জব অথবা এডুকেশনের কোনো কোয়ালিফিকেশানস থাকে, সেটার থ্রুতে আমরা হয়তো সাবক্লাস 482 ভিসা যেটা, সেটা হচ্ছে আপনার অ্যাপ্লাই করতে পারে কোয়ালিফিকেশান অনুযায়ী, এবং সে ওখানে গিয়ে কাজও করতে পারে। যদিও বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য এই ফ্যাসিলিটিসটা একটু কম অন্যান্য কান্ট্রির থেকে। আমি বলবো সাবকন্টিনেন্টের মধ্যে যদি আপনি ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া ধরেন, সেক্ষেত্রে বাংলাদেশিদের চাহিদাটা একটু কম, বা আমাদেরকে ওইভাবে আসলে কাউন্ট করে না তারা। বাট স্টিল উই ক্যান ট্রাই, ওয়াই নট। ওকে, না আমি ধরে নিচ্ছি আমি মোটামুটি নোন পারসন, মোটামুটি আমাকে গুগল সার্চ করলে আমাকে পাওয়া যায়, অ্যান্ড আমার মোটামুটি ভালো ফ্যান বেজ আছে। তো অর্গানাইজেশনের মাধ্যমে কোনো একটা ইভেন্টের মাধ্যমে হইলো আমার ইভেন্টের আমার ইনভিটেশন লেটার থাকে, বাট আমি চাচ্ছি যে আমি অ্যাজ পার্সোনালি আমি যাব, আমার হয়তো ট্যুরিস্টে যাবো, বা আমার ওখানে কোনো ফ্যামিলি আছে, আমি ফ্যামিলির সাথে দেখা করতে যাবো, বাট আমি এমনি আমার ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যাবো। তো ওই সিচুয়েশনে ভিসাগুলো কীভাবে হবে, ওইগুলো কি ট্যুরিস্ট ভিসার মধ্যে পড়বে, বা ওইখানে কি আমরা অপটেক কি আমাকে হেল্প করতে পারবে? 100%। ও ক্ষেত্রে ডেফিনেটলি আপনি ট্যুরিস্ট ভিসাতে যাবেন, যেহেতু আপনি কোনো প্রোগ্রাম করতে যাচ্ছেন না। প্রোগ্রাম করার জন্য আপনার ক্যাটাগরিটা হয় সাবক্লাস 408, আর এক্ষেত্রে আপনার ক্যাটাগরিটা হবে সাবক্লাস 600, যেটা ট্যুরিস্ট ভিসা। সো রিসেন্টলি সেলিব্রিটিদের মধ্যে যদি বলি, কেয়া পায়েলের ফ্যামিলির ভিসাটা আমরা করছি। সো উনি আসলে ওনার ফ্যামিলি সহ যাবে। সো ডেফিনেটলি এটা সাবক্লাস 600ই হবে। ওকে, আমি আপনার কাছে আসার আগে আমি কোনো কাগজপত্র কি রেডি করে আনা লাগবে, নাকি আমি আসলে আপনারা সব কিছু আমাকে করে দেবেন? ইউ জাস্ট কাম বাই ইয়োর সেলফ। আমরা আপনাকে প্রপার একটা গাইডেন্স দিব, দেন ইউ সি আপনার কী আছে আর কি নাই। যেগুলো নাই সেগুলো আপনি অ্যারেঞ্জ করেন, দেন কাম টু আস, অ্যান্ড আমরা ডেফিনেটলি A to Z গাইড করবো। কোথায় কোন ডকুমেন্টস লাগবে, ব্যাঙ্ক স্টেটমেন্ট কীরকম লাগবে, ব্যাংকের বা ফাইন্যান্স ডকুমেন্টসগুলো কেমন লাগবে, দেন উই আর গুড টু গো। ওকে, পারফেক্ট। সো আমি তাহলে সেলিব্রিটির আনসার সবগুলো ক্লিয়ার পাইলাম। তো আমরা সেলিব্রিটি থেকে বেরোই। আমি ধরেন এখন আমি সেলিব্রিটি থেকে আমি একজন স্টুডেন্ট হয়ে গেলাম। হ্যাঁ, আমি জাস্ট মাত্র এইচএসসি দিছি যে কোনো একটা কলেজ, সাপোজ আমি ঢাকার বাইরে একটা কলেজ থেকে আমি এইচএসসি দিলাম, ফেনীর একটা জি একাডেমি বা ফেনী পাইলট থেকে আমি এইচএসসি দিলাম। সো এখন এইচএসসি দেওয়ার পরে আমি চাইতেছি আমি অস্ট্রেলিয়াতে যাব, আমি অস্ট্রেলিয়া স্টুডেন্ট বিষয়ে ব্যাচেলর করতে যাব। আমি আর কিছু জানি না, আমি জাস্ট জানি যে আমি অস্ট্রেলিয়াতে যাব। এখন আমার কোন সাবজেক্টে যাওয়া উচিত, বা কীভাবে যাওয়া উচিত, কোথায় গেলে আমাকে হেল্প করবে, বা কোথায় গেলে আমার ভিসা পেতে আমাকে হেল্প করবে, কোন সাবজেক্টে বা কোন ইউনিভার্সিটিতে। আমি এইচএসসি দেওয়ার পর আমি চাই এখন আমি অস্ট্রেলিয়া যাব। এখন আমি আপনার কাছে আসলাম, অপটেকের কাছে আসলাম, এখন আমার স্টেপ কী, আমার কোন স্টেপ এখন হওয়া উচিত? আচ্ছা, এখানে বেসিক্যালি অপটেকের
কোয়েশ্চেন অ্যান্সারটা যদি দিতে হয় তাহলে আমি বলবো A to Z সব কিছুতে অপটেক আছে। বাট এখানে আমি যেই কোয়েশ্চেনটা বা যেই জিনিসটা আমি আমার স্টুডেন্টদের থেকে জানার ট্রাই করি, ইফ ইউ ওয়ান্ট টু মুভিং অ্যাব্রোড, অথবা আমরা অনেক সময় বলি না যে বিদেশ চলে যাব, পরেরটা পরে দেখা যাবে। সো এই প্ল্যান যদি থাকে দেন ডেফিনেটলি অস্ট্রেলিয়া ইজ নট ফর ইউ। আপনি যদি স্টাডি করতে যান, ইফ ইউ হ্যাভ এ প্রপার প্ল্যান যে আমি ওখানে স্টাডি করব, আফটার দ্যাট আমি জব করব অথবা দেশে ফিরে এসে জব করব, ভালো কিছু করব, দেন ইউ গো ফর ইট। বাট ইফ ইউ থিঙ্ক যে আপনি ওখানে কি সেটেল হবেন, সেই চিন্তাটা আই থিঙ্ক আপনার পরেই করা উচিত। কারণ আপনি একটা দেশে বসে আরেকটা দেশে কি হচ্ছে বা কী সিনারিও হচ্ছে আপনি ওটা বুঝতে পারবেন না। ড্রিম আমরা সবাই দেখতে পারি, আমি নিজেও চিন্তা করতে পারি যে আমি একসময় আমেরিকান প্রেসিডেন্ট হব, কিন্তু এই বাংলাদেশে ঢাকা শহরে বসে আমি কখনো ওটা চিন্তা করতে পারবো না। আমি আহ, আগে আমেরিকা যেতে হবে, আমাকে আমেরিকার সিটিজেনশিপ নিতে হবে, দেন পলিটিক্যাল কোনো পার্টির সাথে জয়েন করতে হবে। ওয়ান বাই ওয়ান দেয়ার ইজ অলওয়েজ এ স্টেপ। সো সেক্ষেত্রে ওই যে বললাম, গোয়িং অ্যাব্রোড ইজ নট এ মেইন থিং। আপনি অ্যাব্রোডে যাইতেই পারেন, বাট সেটেলিং ইউর সেলফ, স্টাডিং প্রপারলি, দ্যাটস দ্য মেইন থিং। অ্যান্ড অপটেকের ক্ষেত্রে যদি বলেন আপনি সেটা আপনার ইন্টার পরীক্ষা দেওয়ার পরপরই আপনার উচিত আগে নিজের ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি কতটুকু আছে সেটা আগে একটু নিজে যাচাই করা, যে আমি কি আসলে এটা অ্যাফোর্ড করতে পারবো কি না। কারণ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর মধ্যে আপনার জিনিসগুলো একটু এক্সপেন্সিভই হয়, ইউকে বলেন, অস্ট্রেলিয়া বলেন বা আমেরিকা বলেন। সো এগুলো একটু এক্সপেন্সিভই হয়। সো এখানে যদি আপনি বলেন যে আমার বাজেট আছে 7 থেকে 8 লাখ, আমি অস্ট্রেলিয়া পড়তে চাই, একটু টাফ হয়ে যাবে। একটা টিকিট, এয়ার টিকিটের প্রাইসই হচ্ছে অ্যাটলিস্ট 1 থেকে 1.5 লাখ, তাহলে 2 লাখ আমার টাকা। আমার কত বাজেট রাখা উচিত? ইট ডিপেন্ডস, আপনি কি ব্যাচেলারে যাচ্ছেন না মাস্টার্সে যাচ্ছেন না পিএইচডিতে আমি যাচ্ছেন। ব্যাচেলরে যাচ্ছি, আমি এইচএসসির পর ব্যাচেলরে যাবো, এখন আমার কত বাজেট রাখা আচ্ছা, উচিত? সো আপনি যদি ব্যাচেলারে যান সেক্ষেত্রে কিছু রিকোয়ারমেন্টস থাকে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট থেকে। যেমন ধরেন, ফান্ড হচ্ছে আপনার লিভিং কস্ট যেটা দেখাইতে হয় সেটা হচ্ছে $29,710। দেন আপনার টিউশন ফি ব্যাচেলারে রাফ অ্যারাউন্ড আপনার 12 থেকে 20,000-এর মধ্যে হয়। এটা স্কলারশিপ পাওয়ার উপর ডিপেন্ড করে আপনি কতটা কম হচ্ছে, বাট রাফ অ্যারাউন্ড। দেন হচ্ছে আপনার ট্রাভেল কস্ট অ্যারাউন্ড $2,500 to $3,000। এই টোটাল ক্যালকুলেশনটা অস্ট্রেলিয়ান টাকায় যত হয়, অস্ট্রেলিয়ান ডলারে যত হয়, সেটাকে আপনি হচ্ছে যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করেন, যত টাকা আসে সেটার একটা রাউন্ড ফিগারেই আপনার হচ্ছে টাকাটা দেখাইতে হয়। এটা আমরা লাইক অনেক কনফিডেন্সিয়াল, অনেক ডিটেলসে বলে ফেলছি। আর খরচ যদি কথা বলেন, আপনার হচ্ছে জাস্ট টিউশন ফি, দেন হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্স, টিকেটস, এটাই আপনার মেইন কস্ট। আর ইমিগ্রেশনের একটা ভিসা ফি থাকে, সার্ভিস চার্জ, সেটা হচ্ছে $2,000। এর বাইরে আর কোনো কস্ট নাই। আর অ্যাজ অ্যান অথরাইজ এজেন্ট আমরা কখনোই কোনো ক্লায়েন্ট থেকে কোনো সার্ভিস চার্জ বা কোনো হিডেন চার্জ নেই না। মোট কথা আমাদের এখানে কোনো পেমেন্টের সিস্টেমই নেই। অপটেক ইন্টারন্যাশনালে দেয়ার ইজ নো পেমেন্ট সিস্টেম ইন বাংলাদেশ অফিস। কারণ আপনি টিউশন ফি পে করবেন সেটা ব্যাংকের থ্রুতে, আপনি হেলথ ইন্স্যুরেন্স পে করবেন সেটাও ব্যাংকের থ্রুতে, ভিসা ফি পে করবেন সেটা আপনি আপনার কার্ড থেকে করতে পারেন, সেটা বা ব্যাংকের থ্রুতে করেন, ইটস আপ টু ইউ। সো আমাদের এখানে পেমেন্টের কোনো হিস্ট্রি নেই, দ্যার Okay, ইজ নাথিং। তার মানে হচ্ছে আপনারা স্টুডেন্ট থেকে কোনো টাকা নেন না, নাথিং, স্টুডেন্টরা শুধু ভার্সিটিকে পে Exactly. করবে, ভিসা ফি পে করবে, ওরা নিজেরা পে করবে। এক্স্যাক্টলি। তারা এই জিনিসটা বাংলাদেশে খুবই খুবই কনফিউজিং। এটা কিন্তু সবাই এরকম পাবলিকলি সবাই বলে না যে স্টুডেন্টরা কোনো টাকা দিবে না এজেন্সিকে। বেশিরভাগ বাংলাদেশি স্টুডেন্টরা কিন্তু এখানে বেশিরভাগ সময় প্রতারিত হয়, যে বেশিরভাগ সময় এজেন্সিরা কিন্তু এখানে একটা প্রতারিত হওয়ার চান্স থাকে। ঠিক আছে। এখন আপনি যদি মনে করেন যে বাংলাদেশে যে আমি কমন কোশ্চেনটা পাই যে ওয়ার্ক ভিসা আছে কিনা বাংলাদেশিদের জন্য, অনেস্টলি স্পিকিং বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য অস্ট্রেলিয়াতে ওয়ার্ক ভিসা পারমিটটা যদি আপনার ক্যাপাবিলিটি থাকে বা এলিজিবিলিটি থাকে, দেন ইউ ক্যান, আদারওয়াইজ ইটস টাফ। সো সেক্ষেত্রে মানুষের আসলে পড়াশোনাটা তো একটা এক্সকিউজ, একটা বাহানা যে আমি Exactly. পড়াশোনা দিয়ে যাব বা অস্ট্রেলিয়াতে ঢুকবো, ঢুকার পরে পরেরটা কী হবে ওটা আমি দেখবো। বাট দিস ইজ নট দ্য ফ্যাক্ট অ্যাকচুয়ালি। আপনার যদি আপনার টার্গেট থাকে পড়াশোনা করা, আপনি পড়াশোনা করেন। যদি থাকে জব করার, তাহলে আপনি প্রপার ওয়েতে জব করে নিজের কোয়ালিফিকেশান বা নিজের স্কিলগুলোকে গেইন করে দেন আপনি জব ভিসায় যান, নট এন ইস্যু। বাট আপনি ইন্টেনশন জব করার যাচ্ছেন স্টুডেন্ট ভিসায়, তখনই ঝামেলাটা হয়। আর পেমেন্টের ব্যাপারে যেটা বললেন, এক্ষেত্রে অ্যাজ অ্যান অথরাইজড এজেন্ট আমরা এখানে পেমেন্ট নেওয়ার কোনো সুযোগই নেই। কারণ আপনি যখন অ্যাপ্লাই করেন, কিছু কিছু ইউনিভার্সিটি হয়তো $200 থেকে $250 অস্ট্রেলিয়ান ডলার এনরোলমেন্ট ফি নেয়, সেটা আপনি চাইলে আপনার কার্ড দিয়ে পে করতে পারেন ইউনিভার্সিটিকে।
দেন আমরা যখন অফার লেটার ইস্যু করে দিব আপনাকে ইউনিভার্সিটি থেকে আনার পর, সেটা আপনাকে দেওয়ার পর আপনি ব্যাংকের সাথে কন্ট্যাক্ট করে একটা স্টুডেন্ট ফাইল ওপেন করে আপনি আপনার পেমেন্টটা ইউনিভার্সিটিকে ডিরেক্ট করবেন। হেলথ ইন্স্যুরেন্সেরটাও যেসব অথরাইজ প্রোভাইডার আছে আমাদের, তাদেরকে আপনি পে করবেন। সো এক্ষেত্রে আমাদের পেমেন্ট নেওয়ার কোনো মানে স্কোপই নাই। সো অন্যান্য যারা নেয় কেন না আই ডোন্ট নো, বাট আমার সাইড থেকে এটা আমার লজিকে মিলে না। সো এখানে কোনো পেমেন্টের সিস্টেমই নেই। আচ্ছা, তো যেটা বললেন যে আমি এইচএসসির পরে, আমি আবার টপিকে আসতেছি, এইচএসসির পরে আমি অস্ট্রেলিয়া যেতে চাই, আমার মেইন থিঙ্কিং হওয়া উচিত স্টাডি, পড়ালেখা, এবং আমার একটা মোটামুটি বাজেটও রাখবে। সাপোজ আমার বাজেট আছে, আমি এইচএসসিতে জিপিএ 5 পাইলাম, আমার রেজাল্ট হচ্ছে জিপিএ 5। এবার আমাকে এখানে বড় আমার আইএলস লাগবে কিনা, আইএলসটা কতটুকু ইম্পর্টেন্ট? আইএলসটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট। সোজা বাট বাংলায় এটা কি বলতে ইম্পর্টেন্ট বলতে এটা কি লাগবেই এরকম কোনো কিছু আছে না, বা আইএলস ছাড়া কোনো অপরচুনিটি আছে কিনা আমার? আচ্ছা, এখন সোজা বাংলায় যদি বলতে যাই, ইংরেজদের দেশে যাবেন, ইংরেজি জানবেন না, জিনিসটা আসলে হয় না। সো আপনি চিন্তা করেন, জার্মানে যখন যান, জার্মানিতে যাওয়ার জন্য কিন্তু আপনি 6 মাস 1 বছরের জার্মান ল্যাঙ্গুয়েজ ডাচ শিখে ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ। তারপরে আপনি যাচ্ছেন। সো অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আসলেই বা ইংলিশ কান্ট্রিগুলোর ক্ষেত্রে আসলেই কেন এই কোশ্চেনটা করতে হবে যে আইএলটিএস লাগবে কিনা। কিছু কিছু ক্ষেত্রে হয়তো লাগে না, স্কিপ করে যায় অনেক সময় ইউনিভার্সিটিগুলো। সেটা হচ্ছে মাস্টার্স প্রোগ্রামে যদি আপনার এমওআই অ্যাকসেপ্ট করে, মানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশনটা অ্যাকসেপ্ট করে, সেক্ষেত্রে এখন বাংলাদেশের সেকশন 1-এর যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে, তাদের কারিকুলামগুলো ইংলিশে। সো তাদের থেকে যদি একটা এমওআই নিতে পারেন আপনি, তাহলে অস্ট্রেলিয়ার কিছু কিছু ইউনিভার্সিটি হয়তো আপনাকে অ্যাকসেপ্ট করবে। বাট এই অপরচুনিটি সবসময় থাকে না। 2024-25 সালে এমওআই দিয়ে অনেক স্টুডেন্ট গিয়েছে, অনেকের ভিসাও হয়েছে। বাট এই মুহূর্তে বাংলাদেশ অ্যাসেসমেন্ট লেভেল থাকার পরও ভিসা সাকসেস রেশিওটা অনেকটাই কম, যেটা মানে হিস্ট্রিতে কখনো হয় নাই। অনেক লো ভিসা সাকসেস হিস্ট্রি, অনেক রিফিউজাল আসতেছে। সো এই মুহূর্তে আসলে 1-2টা ইউনিভার্সিটি ছাড়া আসলে কেউ এমওআইটা অ্যাকসেপ্ট করতেছে না। সো আমি বলবো যে এই মুহূর্তে না। আর এটা আপনি এটাকে আপনি আসলে ব্যারিয়ার হিসেবে যদি দেখেন, তাহলে আপনি ধরা খাবেন যে আইএলস দিতে হবে, তারপর যেতে হবে। আইএলটিএস দেওয়াটা আসলে ইউনিভার্সিটিকে স্যাটিসফাই করার জন্য না, এটা আপনি নিজের ভালোর জন্য করেন। কারণ আমরা অলওয়েজ বাংলা ভাষাতেই পড়াশোনা করছি, বাংলা ভাষাতেই সব কিছু করি, বা খাইছো গেছি পড়ছি, এভাবেই কথা বলি, বাসাতে হোক, অফিসে হোক, সবখানে। সো একটা নতুন কান্ট্রিতে যখন যাবেন আপনি, তখন সেখানে ইংলিশটাকে প্রপারলি বলা এবং ওরা কি বলে সেটাকে বোঝা, এটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। সো সেই জন্য হলেও অ্যাটলিস্ট আইএলটিএসটা করা উচিত আপনার। ওকে, তাহলে আমি ধরে নিলাম আমার এইচএসসি দিছি, আমার রেজাল্ট পাবলিশ হয়েছে, আমি 4.5 থেকে 5 আমার জিপিএ। এখন আমার আইএলস আছে, আইএলসও আমি অ্যাভারেজ 6 পয়েন্ট অ্যাভারেজ ধরলাম, আমার আইএলস 6 পয়েন্ট আছে, আমার এইচএসসি রেজাল্টও 4.5 থেকে 5। তো দেন আমার কতটুকু চান্স আছে এখানে, দেন আমার নেক্সট স্টেপটা কী হওয়া উচিত? আচ্ছা, যদি আপনার আইএলটিএস ম্যাচ করে, গুড। যদি কিছু পয়েন্টস কমও থাকে, কি লেটস সে 6 ইন ইচ ব্যান্ড আমরা রিকমেন্ড করি ব্যাচেলারের ক্ষেত্রে। কিছু কিছু ক্ষেত্রে যদি আপনার 0.5ও কম থাকে, লেটস সে আপনি লিসেনিংয়ে 5.5 পেয়েছেন, বাকিগুলোতে 6 ইচ, অথবা 2টা ব্যান্ডে আপনি 5.5 পেয়েছেন, সেক্ষেত্রে আমরা ডিপ্লোমা লিডিং টু ব্যাচেলার রিকমেন্ড করি। আর এলিজিবিলিটি থাকার পরে আপনার চেক করা উচিত যে আপনার আসলে খরচ করার বা ইনভেস্ট করার ক্যাপাবিলিটি কতটুকু। এক্ষেত্রে আসলে খরচ না, আমি ইনভেস্টই বলবো। কারণ এডুকেশন এটা ইটস কাইন্ড অফ ইনভেস্টমেন্ট অন ইয়োর সেলফ। সো আপনি নিজের প্রতি নিজে কতটুকু ইনভেস্ট করতে পারবেন, বা আপনার ফ্যামিলি আপনাকে কতটা সাপোর্ট দিবে, সেটাও একটা দেখার বিষয় আছে। সো যদি আপনি মনে করেন যে না, আপনি এনাফ সচ্ছল এবং আপনার রিকোয়ারমেন্টস ম্যাচ করতেছে, ইউ শুড বি গুড টু গো। অস্ট্রেলিয়াতে পড়াশোনার জন্য অর্থ, মেধা দুইটাই লাগে। সো একটাকে স্কিপ করে আরেকটাকে দেওয়া একটু টাফ হয়ে যায়, একটু ডিফিকাল্ট হয়ে যায়। ওকে, অ্যান্ড আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি এখনও জানি না আমার ডকুমেন্ট কী কী লাগবে। হ্যাঁ, আমার রেজাল্ট আসলো, আমি আইএলটিএস দিলাম, এখন আমার বাজেটও রেডি, এখন আমি কী কী ডকুমেন্টস রেডি করবো, আমার কী কী ডকুমেন্টস নিয়ে আপনার কাছে আসা উচিত আমার? আচ্ছা, মেইন ডকুমেন্টস হচ্ছে পাসপোর্ট। সো যারা এইচএসসি দিচ্ছে বা দিয়েছে, বা যারা ব্যাচেলার কোর্স করেছে, সবার তো পাসপোর্ট থাকে না। এনআইডি থাকে অনেকেরই, বার্থ সার্টিফিকেট থাকে অনেকেরই, পাসপোর্ট একটা মেইন জিনিস। তো আপনি পাসপোর্টটা আগে ডেফিনেটলি আপনার বানাতে হবে। পুলিশ ক্লিয়ারেন্স ওয়ান অফ দ্য মেইন ডকুমেন্টস। দেন আসে হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, যেগুলোতে আমরা সম্পূর্ণ গাইড দিব কোনটা কিভাবে আপনি প্রিপেয়ার করবেন, এবং আপনার
ব্যাংকে ফান্ডটা কতদিন থাকা উচিত, সেটার ম্যাচুরিটি কতটুকু হওয়া উচিত, কী পরিমাণ ফান্ড রাখবেন এবং কোন কোন ব্যাংকে ফান্ড রাখলে সেটা ইজি হবে আপনার জন্য, কোন ব্যাংকে আপনার স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে ইজি হবে। এছাড়া বাদবাকি একাডেমিক কোয়ালিফিকেশান যেগুলো আছে এইসব ডকুমেন্টসগুলোই লাগে। সো উই হ্যাভ এ প্রপার চেকলিস্ট যেটা আমরা আমাদের স্টুডেন্টকে দিয়ে থাকি। সো তারা ওইভাবে প্রিপেয়ার করে আনে। আর যদি কোনো কনফিউশন থাকে বা কিছু থাকে, আমরা তো আছি। ওকে, আমি আমার ডকুমেন্টগুলো রেডি করার পরে আমাকে কি নিজে কোনো কিছু করতে হবে নাকি সব কিছু আপটেকে আমাকে করে দেবে? ডকুমেন্টস প্রিপারেশনের কথা বলছেন? না, আমি সব কিছু প্রিপেয়ার করলাম, ডকুমেন্ট আমার রেডি। এখন যে অ্যাপ্লিকেশন থেকে প্রসেস হ্যাঁ, থেকে শুরু everything. করে ভিসা পাওয়া পর্যন্ত আমার কি কোনো কাজ আছে কিনা এখানে? এক্স্যাক্টলি আপনার শুধু ডকুমেন্টসগুলোই দরকার। ওয়ান্স ইউ সাবমিট দ্য ডকুমেন্টস দেন আমরা সেটাকে একটা অ্যাসেসমেন্টের থ্রুতে নিব। অ্যান্ড ইনিশিয়াল অ্যাসেসমেন্টের মধ্যে যদি কোনো গ্যাপ থাকে সেটা আপনাকে জানানো হবে যে এই গ্যাপটা ফিল আপ করা দরকার। আর যদি কোনো গ্যাপ না থাকে দেন আপনার চয়েস অনুযায়ী কোন ইউনিভার্সিটি, কোন কোর্স, কোন স্টেট আপনি যেতে যাচ্ছেন সেটা চুজ করার পরে দেন উইল অ্যাপ্লাই ফর ফিউ ইউনিভার্সিটিস, এবং যেটাতে আপনি হাইয়েস্ট স্কলারশিপ পাবেন, যেটাতে আপনার কমফোর্টেবল, যে কোর্সটা আপনার পছন্দ মতো হবে, আপনি সেটাতে যাবেন। আচ্ছা, স্কলারশিপের কথা যদি বলছেন, এখানে আমার একটা প্রশ্ন আছে। এখন আমি চাই আমি একটা হাইয়েস্ট স্কলারশিপ পাই, তো আমার স্কলারশিপ পাওয়ার জন্য অপটেক আমাকে কতটুকু এখানে হেল্প করতে পারবে? আমাদের থ্রুতে বেসিক্যালি যদি বলতে হয়, উই ট্রাই আওয়ার বেস্ট টু গিভ ইউ দ্য ম্যাক্সিমাম স্কলারশিপ। হ্যাঁ, এটা স্কলারশিপ জিনিসটা নিয়ে একটা মিথ আছে যে এই কোম্পানি 50% স্কলারশিপ দিচ্ছে, অন্য এজেন্সি হয়তো 30% স্কলারশিপ দিচ্ছে, এরকম গ্যাপ কেন? বেসিক্যালি ইটস নট ডিপেন্ডিং অন দ্য এজেন্সি, ইটস ডিপেন্ডিং অন ইউ। কারণ আপনি আপনার বলছেন যে আপনার ফ্রেন্ড 50% স্কলারশিপ পেয়েছে, আমি কেন 30% পেলাম? আপনার ফ্রেন্ডের এলিজিবিলিটি দেখেন। সে হয়তো আপনার গোল্ডেন এ প্লাস পেয়েছে দুইটাতেই, আপনি হয়তো 4.5 বা 4.6 পেয়েছেন। ওই ইনফরমেশনটা তো হাইড করছেন। সো ইনফরমেশন হাইড, আপনি নিজেও বুঝতে পারছেন না যে আপনি ইনফরমেশন হাইড করতেছেন। এটাকে আমি দোষের কিছু বলবো না, বাট এটা হয় কারণ আমরা সবাই চাই যে ম্যাক্সিমাম ফ্যাসিলিটিসটাই নেওয়ার জন্য। সো অপটেকের ক্ষেত্রে যদি বলেন, আমাদের এখানে আপ টু 50% পর্যন্ত স্কলারশিপ আছে, বাট ইন জেনারেল এর 25 to 35% স্কলারশিপ হচ্ছে প্রিটি মাচ কমন ইন অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি। আর আপনি যদি বলেন যে 75% বা 100% স্কলারশিপ, ইটস এ টাফ থিং ফর অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিস আনলেস আপনি গভর্নমেন্ট ফান্ডের, যেমন 2022-23 সালে আপনার গভর্নমেন্ট থেকে একটা ফান্ড দিয়েছিল বাংলাদেশ সরকার থেকে। সেক্ষেত্রে একটাই কন্ডিশন ছিল যে আপনি স্টাডি শেষ করার পরে আপনাকে আবার দেশে ব্যাক করতে হবে। দ্যাটস এ ডিফারেন্ট কেস। এবং সেটার জন্য আপনার কোয়ালিফিকেশন চাওয়া হয়েছিল খুবই ভালো। আইএলসে একদম যেটা রিকোয়ার্ড স্কোর সেটাই লাগবে। আপনার এসএসসি এবং এইচএসসিতে হচ্ছে আপনার গোল্ডেন এ প্লাস লাগবে, সরি জিপিএ 5 লাগবে। সো এই কোয়ালিফিকেশানগুলো থাকলে আপনার আপনি অটোমেটিক্যালি স্কলারশিপের জন্য এলিজিবল। এখন আমার কথা শুনে আপনার মনে হচ্ছে যে ভাই হয়তো বলতেছে যে সব তো মানে সবই যদি রেডি থাকে, সবার যদি সব কোয়ালিফিকেশান থাকে, তাহলে তো আমি সব কান্ট্রির জন্য এলিজিবল। কাইন্ড অফ ট্রু। অস্ট্রেলিয়া ইজ এ লাইক এলিট, বলবো যে এলিট যেই কান্ট্রিগুলো আছে সেগুলোর মধ্যে পড়ে। সো আপনার এলিট কান্ট্রিতে যাওয়ার জন্য এলিট লেভেলেরই আপনার কোয়ালিফিকেশানস থাকা দরকার। আপনি আইএলটিএস 5.5 নিয়ে বা 4.5 নিয়ে বা 8-10 লাখ টাকা নিয়ে আপনি এক্সপেক্ট করাটা ঠিক হবে না আসলে, যে আমি আসলে অস্ট্রেলিয়াতে যাব। এটা মানে কেউ যদি আপনাকে আশা দিয়েও থাকে, এটা টাফ। আপনি গেলেন, ধরলাম আপনি 4.5 বা 4.5 দিয়ে অস্ট্রেলিয়াতে গেলেন, যেটা আসলে ইম্পসিবল। যাওয়ার পরে ওখানে কী করবেন? আপনি ইংরেজদের সাথে কথা বলবেন কীভাবে? বা যারা অজি আছে, লোকাল আছে, আপনি কাজ করবেন কীভাবে? জব করবেন কীভাবে? আপনি তো কোনোভাবে গেলেন, হোয়াটস ইউর ফিউচার দেয়ার? কিছুই তো করতে পারবেন না। সো হোয়াটস দ্য পয়েন্ট? আচ্ছা, আপনি যেটা বললেন যে আমার যদি এত কোয়ালিফিকেশন থাকে, আমি তো সব কান্ট্রির জন্য এলিজিবল। সো আমার যদি এই লেভেলে কোয়ালিফিকেশন থাকে, তাহলে তো আমি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারি। আমি অপটেকের কাছে কেন আসবো তাহলে? অনেকে এই প্রশ্নটা করতে পারে। গুড কোয়েশ্চেন। সো এক্ষেত্রে যেটা হয়, আপনার অস্ট্রেলিয়াতে অফার লেটারের অ্যাপ্লাই করার পরে হয়তো আপনার কন্ডিশনাল অফার লেটারটা আসে। কন্ডিশনাল অফার লেটারের পরে যে জিএস অ্যাসেসমেন্ট, যে জেনুইন স্টুডেন্ট অ্যাসেসমেন্ট, এটা একটা মেইন ফ্যাক্টর যেখানে আপনাকে আনকন্ডিশনাল অফার লেটার দিবে কি দিবে না সেটা ইউনিভার্সিটির অ্যাডমিশন টিমের উপর ডিপেন্ড করে। এখন আপনি যদি জিএসটা আপনার ক্লিয়ার না হয়, আপনি কখনোই আনকন্ডিশনাল অফার লেটার পাবেন না। দ্যাটস ওয়ার অপটেক কামস, যে আপনাকে জিএসটা প্রপারলি গাইডেন্স করে, ডকুমেন্টসগুলো প্রপারলি প্রিপেয়ার করে
সাবমিট করবে যাতে আপনি আনকন্ডিশনাল অফার লেটার পান এবং আপনাকে যেন জেনুইন হিসেবে আপনি নিজেও রিপ্রেজেন্ট করতে পারেন আমাদের কাছে, আমরাও যেন আপনাকে জেনুইন স্টুডেন্ট হিসেবে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট অথবা ইউনিভার্সিটির কাছে রিপ্রেজেন্ট করতে পারি। কারণ আপনি যখন নিজে নিজে অ্যাপ্লাই করবেন অনেক কিছুই কনফিউশন থাকে, যেসব টার্মসগুলো হয়তো এজেন্টসরা জানে বা অথরাইজ এজেন্টসরা জানে, কিন্তু স্টুডেন্ট নিজে জানে না। যেমন আমি জিএসের কথা বললাম, সো ওরা কিন্তু যখন আপনাকে ইমেল দেবে বা পোর্টালে বলবে যে ইউ নিড টু সাবমিট দিস জিএস ডকুমেন্টস, দেন স্টুডেন্ট উইল গেট কনফিউজ যে জিএসটা কী আসলে। সো সেখানে অপটেকের হেল্পটা লাগবে ডেফিনেটলি। ভিসা অ্যাপ্লাই করতে যান আপনি, ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল পার্টের মধ্যে তো পোর্টালের মধ্যে জাস্ট কয়েকটা অপশন আছে, ব্যাঙ্ক স্টেটমেন্ট, ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট, কিন্তু এখানে যে ফাইন্যান্সিয়াল এফিডেভিট লাগে, তারপরে হচ্ছে আপনার প্রপার্টির দলিলগুলো লাগে, ডিডগুলো লাগে, এই জিনিস কিন্তু ইমিগ্রেশন পোর্টালে বলা নাই স্পেসিফিকভাবে। সো এইগুলো হচ্ছে যে আপনি এজেন্ট ছাড়া ইটস কাইন্ড অফ ইম্পসিবল। সো প্রপার জিনিসগুলা জানার জন্যই আসলে অপটেক। ওকে, আচ্ছা, আমরা মোটামুটি সব কিছু ক্লিয়ার হয়েছি, ডকুমেন্টস অ্যান্ড সব কিছু। জাস্ট একটা জিনিস ক্লিয়ার হওয়া দরকার, বাজেট নিয়ে সবার অনেক কনফিউশন থাকে যে আসলে আমিও স্টিল জানি না বা অনেকেই আছে স্টিল জানে না যে আমি কত টাকা বাজেট থাকলে আমি অস্ট্রেলিয়া চিন্তা ভাবনা করতে পারি। আমি যদি ব্যাচেলরের জন্য চিন্তা করি আমার কত টাকা আমার বাজেট হওয়া উচিত, অ্যান্ড আমি যদি ব্যাচেলরের পরে মাস্টার্সের জন্য চিন্তা করি তাহলে আমার কত টাকা, একদম রাফ বাবু বলেন, এবার একদম ভেঙে বলার দরকার নেই, জাস্ট আমার বাজেটটা কত রাখলে আমি অস্ট্রেলিয়া যাবো চিন্তা আই উড করতে সে পারি। 15 থেকে 20 লাখ ইজ গুড এনাফ। এটা ব্যাচেলরের জন্য। ব্যাচেলর মাস্টার্স যে কোনো কিছুর জন্য। স্কলারশিপ যদি বেশি পান সেক্ষেত্রে খরচটা অনেকটাই কমে আসবে, আদারওয়াইজ ইটস টোটালি ফাইন 15 to 20 লাখ। 15 থেকে 20 বাজেট করলে আমার জন্য অস্ট্রেলিয়া। আচ্ছা, সবচেয়ে কমন কোয়েকশন, যেটা সবচেয়ে বেশি প্রশ্ন আসে সবার এখন জানার আগ্রহ, এটা যে আমি ওইখানে যাওয়ার পরে জব করতে পারবো কিনা। অস্ট্রেলিয়াতে যারা স্টুডেন্ট ভিসা যায় তারা লিগেলি 48 আওয়ার্স পার ফোর্টনাইট কাজ করতে পারে। সো ডেফিনেটলি ইউ ক্যান ডু। বাট এখানে একটু ডিটেলসে যদি আমি বলি, আপনি যদি ব্যাচেলার বা মাস্টার্স যেখানেই যান আপনি 48 আওয়ার্স পার ফোর্টনাইটই পাবেন। ব্যাচেলারে যদি আপনার স্পাউস যায়, আপনার ওয়াইফ বা হাজব্যান্ডের সাথে যায়, তারাও কিন্তু সেই সেম ওয়ার্কিং ডিউরেশনটাই পাচ্ছে। বাট আপনি যদি মাস্টার্সে যান, মাস্টার্সে যাদের হাজব্যান্ড বা ওয়াইফ যায় তারা কিন্তু ফুল টাইম জব করতে পারে। আবার এখানে মাস্টার অফ রিসার্চ অথবা পিএইচডি যারা করতে যায় তারা ফুল টাইম স্টাডিও করতে পারতেছে এবং ফুল টাইম কাজও করতে পারতেছে এবং তাদের স্পাউসও ফুল টাইম কাজ করতে পারতেছে। সো পার্ট টাইম ফুল টাইম দুইটাই অপশনই আছে, বাট এটা কমপ্লিটলি ডিপেন্ড করতেছে আপনি ব্যাচেলার করতেছেন না মাস্টার্স করতেছেন না মাস্টার অফ রিসার্চ নাকি পিএইচডি। ওকে, এটার সাথে একটা কমন রিলেভেন্ট প্রশ্ন, যে আমি জানি আমি 48 আওয়ার জব করতে পারবো, এটা উইকলি নাকি মান্থলি? ফোর্টনাইটলি। আচ্ছা, ওকে। তো এখন সবার আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি কি ওইখানে স্টুডেন্ট হিসেবে যাওয়ার পরে, সাপোজ আমি ব্যাচেলর করতেছি এবং আমি এই জবটা করে কি আমার নিজের খরচটা নিজে চালানো পসিবল? এটা কি আসলেই মেক সেন্স? এটা কি আমি এটা সবচেয়ে কমন প্রশ্ন, যে আমি কি এই জবটা করে আমি কি আমার নিজের খরচ চালাতে পারবো এখানে গিয়ে? আচ্ছা, এখন এই কোশ্চেনের অ্যান্সারটা একটু ডিটেলে দিতে হয়। সেটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি টিউশন ফি হচ্ছে ওই যে বললাম 12 থেকে 20,000-এর মধ্যে থাকে। এখন ধরলাম আমি মিড রেঞ্জে আপনি $15,000 আপনার এটাকে 12 থেকে $15,000, সরি 12 থেকে 20,000, $12,000 থেকে $20,000। ওকে, হ্যাঁ। সো আমি যদি মিড রেঞ্জে ধরি $15,000 আপনার টিউশন ফি। সো এবং আপনার সেমিস্টার হচ্ছে বছরে 2টা। সো তার মানে হচ্ছে আপনাকে দিতে হবে $30,000 ইন এ ইয়ার। ইয়ারলি। সো আপনার থাকা খাওয়া লিভিং কস্ট রেন্ট সব কিছু দেওয়ার পরে 30,000 সেভ করা ফর দ্য টিউশন ফি, ইট ইজ টাফ। কারণ ইন জেনারেল যারা আপনার ভালো জব করে বা যারা ওখানকার পিআর বা সিটিজেন, 20,000 সেভ করা ইন এ ইয়ার সেটা তাদের জন্য টাফ হয়ে যায়। সো সেক্ষেত্রে আপনি 48 আওয়ার্স ফোর্টনাইটলি কাজ করে $30,000 সেভ করা, এটা তো ডেফিনেটলি ইম্পসিবল, নিয়ারলি ইম্পসিবল। বাট আপনি কাজ করে নিজের খরচটা অ্যাটলিস্ট উঠাতে পারবেন, থাকা খাওয়া বা রেন্ট যেটা আছে সেটা আপনি করতে পারবেন সাপোর্টের জন্য। বাট টিউশন ফিজের জন্য আপনি এটা একটু টাফ হয়ে যায় আপনার জন্য। সো ফ্যামিলি সাপোর্ট থাকাটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট যদি আপনি ইউনিভার্সিটিতে পড়তে চান। ইউনিভার্সিটি যারা চেঞ্জ করে ইনস্টিটিউট বা বিভিন্ন কলেজে যায়, যে মনে করেন আপনি ব্যাচেলর অফ আইটিতে আসছেন কোনো একটা ইউনিভার্সিটিতে, আপনি সেম কোর্সটাই চেঞ্জ করে ব্যাচেলর অফ ইনফরমেশন সিস্টেমে গেলেন একটা ইনস্টিটিউশন বা একটা কলেজে, সেক্ষেত্রে টিউশন ফিটা একটু কম হয়, এটা ট্রু। সেটা হয়তো ম্যানেজেবল,
তাও কষ্ট হয়, এতটাও ইজি না, কষ্ট হয়। তাহলে আমি এটা ধরে নিতে পারি যে আমরা যারা চিন্তা করি যে ওইখানে গিয়ে নিজের খরচটা নিজে করে আমরা টিউশন ফিটা ম্যানেজ করে ফেলবো, থাকা খাওয়াটা নিজের খরচ নিজে চালাবো, এটা আসলে কোয়াইট ইম্পসিবল। ইম্পসিবল কিছু কিছু ক্ষেত্রে, আবার পসিবলও যদি আপনি কোর্স চেঞ্জ করেন, সেটাই বললাম। কারণ হচ্ছে এই কোশ্চেনটা আপনার আসে তখনই যখন আপনি দেখেন যে আপনার ফ্রেন্ডস বা আপনার আত্মীয় স্বজন সবাই হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে খুব ভালো ভালো জিনিসগুলো পোস্ট করতেছে। সো আপনার মাথায় অটোমেটিক্যালি সাবকনসিয়াস মাইন্ডে একটা চিন্তা আসে যে তারা যদি পারে আমি কেন পারবো না। বাট আপনি এটা কেন বুঝেন না যে তারা সকাল 7টা বা 6টার দিকে উঠে কাজ করছে, কাজে গেছে, কাজ শেষ করে হয়তো সন্ধ্যায় কোথাও ফ্যামিলি সহ ডিনার করতে গেছে, অথবা কোথাও ঘুরতে গেছে উইকেন্ডে। সপ্তাহে 6 দিন কাজ করার পর হয়তো একদিন ঘুরতে গেছে, সেই একদিনের ছবি পোস্ট করছে। অথবা যে 6 দিন কাজ করার পর যে দিন সন্ধ্যায় তারা ডিনার করতে গেল, সেই ডিনারের ছবিটা পোস্ট করছে। তারা যে সকাল 6টার দিকে ঘুম থেকে উঠছে, সারাদিন যে কাজ করছে, সেটা নিয়ে কিন্তু কোনো ব্লগ করে নাই, সেটা আপনি জানেন না, আপনি ব্যাকগ্রাউন্ডটা জানেন না। সো সেক্ষেত্রে আপনি ওই কী বলে আউটকামটা দেখে নিজের লাইফের ডিসিশন নেওয়া, এটা টোটালি বোকামি। সো ইউ নিড টু, যখন আপনি রিসার্চ করবেন একটু ডিপে রিসার্চ করা ভালো। অ্যান্ড কান্ট্রিতে যদি অস্ট্রেলিয়া না হোক, যে কোনো কান্ট্রিতে যান আপনি, একটা কান্ট্রিতে যাওয়ার আগে আমি মনে করবো যে আপনার একটা প্রপার প্ল্যান থাকা উচিত যে আমি কেন যাচ্ছি, আমার ওখানে ফিউচারটা কী, আমি কী করবো, পড়াশোনা করবো, হোয়াটস আফটার দ্যাট, পড়াশোনা শেষ করলাম, টিআর পেলাম, পিআর পেলাম, হোয়াটস আফটার দ্যাট। আপনার কোয়ালিফিকেশন যদি থাকে, একটা না একটা সময় আপনি পার্মানেন্ট সিটিজেনশিপ পাবেন, হয়তো 2 বছর আগে পরে হবে, দ্যাটস নট অ্যান ইস্যু। বাট আপনার ফিউচার প্ল্যানটা কি, হোয়াট ইউ গোনা ডু ফর দ্য কান্ট্রি, ফর ইউর ফ্যামিলি, ফর ইউর সেলফ, দ্যাটস দ্য মেইন কোশ্চেন। এখানে কি আমাকে কি ধর আমি যাওয়ার পরে আমাকে কি অপটেক কোনো হেল্প করতে পারবে এখানে? অস্ট্রেলিয়াতে যাওয়ার পরে ডেফিনেটলি হেল্প করতে পারবে। কারণ হচ্ছে আমাদের সার্ভিসটা একদম, একটা স্টুডেন্ট ইন্টার পাস করার পরে আইএলটিএস দেওয়া থেকে শুরু করে তাকে অস্ট্রেলিয়া নিয়ে যাওয়া, এবং সেখানে আনটিল হি অর শি গেট দ্য পার্মানেন্ট রেসিডেন্সি, উই ক্যান হেল্প। উই হ্যাভ এ অস্ট্রেলিয়ান মাইগ্রেশন লয়ার ইন আওয়ার সিডনি অফিস। সো আমাদের 2জন মাইগ্রেশন লয়ার আছে, যারা যদি আপনার ভিসা এক্সটেনশন লাগে, অটোমেটিক্যালি আপনার হেলথ ইন্স্যুরেন্সটাও এক্সটেন্ড করতে হবে, সেখানে অপটেক ডেফিনেটলি হেল্প করবে। আপনি যদি কোর্স চেঞ্জ করতে চান বা স্টেট চেঞ্জ করতে চান, বা আপনি যদি বলেন আমার এই কোর্সটা আমি 1 সেমিস্টার করলাম, আমার ভালো লাগতেছে না, আমি ডিফারেন্ট কোনো কোর্সে সুইচ করতে চাচ্ছি, উই ক্যান ডেফিনেটলি হেল্প। বাট সেক্ষেত্রে আপনার ডেফিনেটলি যেই রুলসগুলো আছে, গভর্নমেন্ট রুলসগুলো আছে, প্রিন্সিপাল কোর্সের 6 মাস শেষ করার পরে কোর্স চেঞ্জ করার যে রুলসটা, সেটা করে আপনাকে করতে হবে। কিন্তু এমন না যে আপনি আজকে আসলেন, 1 সপ্তাহ ক্লাস করলেন, আপনি কোর্স চেঞ্জ করতে চাচ্ছেন। দিস ইজ নট হাউ ইট ইজ। ওকে। আচ্ছা, আরেকটা খুবই কমন প্রশ্ন আছে যেটা সবাই চায়, কিন্তু এটা মনে মনে আমিও চাই। সাপোজ আমি অস্ট্রেলিয়া গেলাম অ্যাজ এ স্টুডেন্ট ভিসা, আমি ব্যাচেলর করতে গেলাম ওর মাস্টার্স করতে গেলাম, হোয়াট এভার, আমি অস্ট্রেলিয়া চলে গেলাম। যাওয়ার পরে আমার আমি এখন চিন্তা করলাম যে না, আমি আর পড়াশোনা করবো না, আমি স্টাডি কন্টিনিউ করবো না, আমি একটা জব ভিসায় কনভার্ট করতে চাই। এটা কি পসিবল কিনা? আচ্ছা, জব ভিসায় কনভার্ট করতে যান, তার মানে হচ্ছে আপনার প্রফেশনাল লেভেলের এক্সপিরিয়েন্স ডেফিনেটলি লাগবে। আদারওয়াইজ কেনই বা একটা অস্ট্রেলিয়ান কোম্পানি আপনাকে হায়ার করবে, বা কেনই বা অস্ট্রেলিয়ান কোম্পানি আপনাকে জব ভিসাটা দিবে? জব ভিসা বলতে এখানে সাবক্লাস 482 যেটা, সেটাকে আমরা বুঝাই। সো এটার মেইন একটা রিকোয়ারমেন্টস হচ্ছে যে আপনাকে 1 বছরের ফুল টাইম ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে, সেটা অনশোর বা অফশোর যেখানেই হোক। এখন আপনি যদি মনে করেন যে আপনার এনাফ কোয়ালিফিকেশান আছে, দেন ডেফিনেটলি ইউ ক্যান সুইচ। বাট কোয়ালিফিকেশান থাকাটাই এখানে মেইন জিনিস না, আপনার যে স্পন্সর বা যে এমপ্লয়ার, সে আপনাকে স্পন্সর করবে কি না, সেটাও একটা ফ্যাক্ট। কারণ একজন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, একজন এমপ্লয়ারের দরকার, তো সে কেন তার নিজের দেশের লোককে না নিয়ে আপনাকে হায়ার করবে? সো ইউ হ্যাভ টু বি এক্সট্রা অর্ডিনারি, যে না আমি তার থেকে বেটার, আমার স্কিল তার থেকে বেটার, তাহলে ডেফিনেটলি পসিবল। এমন না যে আপনার অপশন আছে বলে আমি সেটার জন্য এলিজিবল, অপশন ডেফিনেটলি আছে, বাট আপনাকে ওই অপশনের মতো নিজেকে গড়ে নিতে হবে, দেন ইউ ক্যান ডু ইট। ওকে, সাপোজ আমি অস্ট্রেলিয়া গেলাম, আমি মনে করি আমি এনাফ ক্যাপাবল, আমি স্টুডেন্ট বিষয়ে গেলাম, বাট আমি চাইতেছি পড়াশোনা কন্টিনিউ না করে আমি জবে কন্টিনিউ করব। তো দেন এখানে কি আমাকে অপটেক কোনো হেল্প করতে পারবে কিনা? ডেফিনেটলি, if your employer is agree and if your employer is eligible to sponsor you, if you are eligible,
দেন ডেফিনিটলি আমরা নমিনেশন অ্যাপ্লিকেশন থেকে শুরু করে 482 ভিসা অ্যাপ্লিকেশন সব কিছুতে হেল্প করতে পারবো। এখানে কতটুকু চান্স আছে আমার ভিসাটা অ্যাপ্রুভ হওয়ার? আমি এখানে আমি থেকে বলব যে যদি আপনার এমপ্লয়ার এবং আপনি নিজে দুজনেই এলিজিবল হন, সেক্ষেত্রে 100%। কারণ সাপ্লাস 482 ভিসাটা এমন যে এক্ষেত্রে শুধু এমপ্লয়ি যে তাকে এলিজিবল হলে হয় না, যিনি স্পন্সর করবে তারও এলিজিবিলিটির একটা ব্যাপার আছে। সো এখন মনে করেন আমি একটা রেস্টুরেন্ট ওপেন করলাম যেটার বয়স হচ্ছে 1.5 মাস এবং আই ওয়ান্ট টু স্পন্সর সামওয়ান। এটা তো পসিবল না। একটা বিজনেসে রিকোয়ার্ড টার্নওভার থাকে, একটা বিজনেসের বয়স লাগে, আপনার ওখানে কী পরিমাণ এমপ্লয়ি কাজ করতেছে সেটার একটা ম্যাটার করে। সো আপনাকে এসবিএস এর অ্যাপ্রুভাল নিতে হয়, মানে স্ট্যান্ডার্ড বিজনেস স্পন্সরশিপের অ্যাপ্রুভাল নিতে হয় ইমিগ্রেশন থেকে। দেন ইউ ক্যান স্পন্সর সামওয়ান। এটা কি হচ্ছে কিনা? এটা কি আপনি দেখছেন? এটা কি হয়? হ্যাঁ, অনেক As usual হয়? অনেক হচ্ছে। ওকে। সো মোটামুটি মোটামুটি বেসিক প্রশ্নগুলো আমরা কভার করে ফেলছি। আর একটা খুবই কমন প্রশ্ন আছে। আমার উদ্দেশ্য হচ্ছে আমি ওইখানে গিয়ে পিআর পাওয়া। এটা আমার আল্টিমেটলি গোল। এটা বেশিরভাগ মানুষেরই গোল থাকে যে আমি অস্ট্রেলিয়া সেটেল হবো, আমি পিআর পাবো। তো এই পিআর পাওয়ার ক্ষেত্রে সাধারণত কি ভুল করে স্টুডেন্টরা একদম শুরু থেকে? আমি যাওয়ার সময় অনেকে অনেক ভুলগুলো করে। তো ওরা কি ভুলগুলো করে এবং কি ভুল আমি না করা উচিত আমার শুরু থেকেই পিআর পাওয়ার জন্য? যদি আমার ইন্টেনশন থাকে আমি অস্ট্রেলিয়া গিয়ে সেটেল হবো, পিআরটা নিব। ওই যে শুরুতে বললাম যে আপনি এক দেশে থেকে আরেক দেশের কী সিনারিও সেটা জানাটা টাফ। কারণ হচ্ছে আপনার শুরুতেই যে ভুলটা স্টুডেন্টরা করে, বলে যে আমি অস্ট্রেলিয়া গিয়ে পার্মানেন্ট রেসিডেন্সি পেতে চাই বা সিটিজেনশিপ পেতে চাই। সো সেটার জন্য আমি কোন কোর্সগুলা চুজ করব। এখন অস্ট্রেলিয়াতে ডিমান্ডেবল সাবজেক্ট যেগুলো আছে, যেমন ধরেন সোশ্যাল ওয়ার্ক, টিচিং, নার্সিং, আর্লি চাইল্ডহুড, কার্পেন্ট্রি, ক্যাবিনেট মেকিং, সলিড প্লাস্টারিং, এগুলো হচ্ছে তাদের অন ডিমান্ডে আছে এবং এই কোর্সগুলোর থ্রুতে তারা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সি ইজিলি অ্যাপ্লাই করতে পারবে। বাট বাংলাদেশের এডুকেশন কারিকুলামে সায়েন্স, কমার্স, আর্টস ছাড়া কিন্তু তেমন কোনো কারিকুলাম নাই। সো আপনি একটা সায়েন্সের স্টুডেন্ট যদি হন, আপনার জন্য অপশন থাকা উচিত আইদার আইটি অথবা ইঞ্জিনিয়ারিং অথবা নার্সিং, এই টাইপের কিছু। কমার্স ব্যাকগ্রাউন্ড হলে ডেফিনেটলি এমবিএ, অ্যাকাউন্টিং বা প্রজেক্ট ম্যানেজমেন্ট, এই টাইপের কোর্সগুলো থাকা উচিত। ওখানে যাওয়ার পরে দেন আপনি এই কোর্সগুলো থ্রুতেও যে পার্মানেন্ট রেসিডেন্সি পাবেন না তা না। পার্মানেন্ট রেসিডেন্সিটা বেসিক্যালি কোর্সের থেকে ডিপেন্ড করে হচ্ছে আপনার নিজের কতটুকু স্কিল আছে। আপনার ভিসাটার নাম যেটা সাপ্লাস 189, ওটার নামই হচ্ছে যে স্কিলড ইন্ডিপেন্ডেন্ট ভিসা। সো ইন্ডিপেন্ডেন্টলি আপনার নিজের কতটুকু স্কিল আছে ওইটার উপর ডিপেন্ড করে আপনার পার্মানেন্ট রেসিডেন্সিটা পার্মানেন্ট রেসিডেন্সিটা ডিপেন্ড করে আসলে। সো এখন আপনি যদি মনে করেন যে আমি মাস্টার অফ অ্যাকাউন্টিং করলাম অথবা ব্যাচেলর অফ আইটি করলাম অ্যান্ড আমি পিআর পেয়ে যাব, এটা টোটালি রং। অথবা যেগুলো ডিমান্ডেবল কোর্স আছে, ধরলাম মাস্টার অফ নার্সিং অথবা মাস্টার অফ টিচিং, সেগুলো করলে আমি পার্মানেন্ট রেসিডেন্সি পেয়ে যাব, নো। আপনার এই কোর্সটা হচ্ছে ইটস জাস্ট এ পাথ ওয়ে, বাট ইট ডাজন্ট গ্যারেন্টি ইউ দ্য পার্মানেন্ট রেসিডেন্সি। সো আপনি কোর্স করতে হবে, প্লাস কোর্সের সাথে এলিজিবিলিটিও থাকতে হবে। অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট কিন্তু বসে নেয় যে আমি তোমাকে পার্মানেন্ট রেসিডেন্সি দিতে বসে আছি। তারা বলছে যে আমার এই সেক্টরে লোক লাগবে ইফ ইউ আর ক্যাপাবল। সো একটা কোর্স করে কিন্তু আপনি এলিজিবল হচ্ছে না। একটা কোর্স করার পরে আপনি স্কিল প্রুফ করতে হবে এবং এই স্কিলটা প্রুফ করার মেইন একটা ওয়ে হচ্ছে যে জব। আপনার যদি জব থাকে তাহলে ধরে নেওয়া যায় যে আপনার একটা স্কিল আছে। কারণ কোর্স তো আরও 100 জন করতেছে, সবার সাথে তো আর স্কিল নাই, সবার কাছে স্কিল নাই। সো স্কিল প্রুফ করার ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে হচ্ছে একটা গুড জব। সো ইফ ইউ ক্যান হ্যাভ এ জব, ইফ ইউ হ্যাভ এনাফ পয়েন্টস, if you have good IELTS score or PTA score, definitely you are eligible to apply for a permanent residency and এটা আপনার চান্সটা অনেকটা বেড়ে যায়। পয়েন্টসের কম্পিটিশনে আপনার অনেকটা এগিয়ে থাকবেন। সাধারণত বাংলাদেশ থেকে যারা যায় স্টুডেন্টরা, তারা পিআর কেমন পাচ্ছে? তাদের পিআর রেশিওটা কেমন? যারা বলবো যে সিরিয়াস তাদের স্টাডি এবং ক্যারিয়ার নিয়ে, তারা পাচ্ছে। ডেফিনেটলি কোনো সমস্যাই হচ্ছে না। এমন না যে অস্ট্রেলিয়া বলে দিয়েছে যে পিআর দিবে না, তারা কিন্তু এটা বলে না। অস্ট্রেলিয়া বরং জিনিসটাকে আরও অনেক ফিল্টারাইজ করছে। তারা পার্মানেন্ট রেসিডেন্সি দিচ্ছে, বাট তারা এটা অনেক সিরিয়াসলি নিচ্ছে, অনেক ফিল্টারাইজ করে, অনেক মনিটর করে দেন আপনাকে পার্মানেন্ট রেসিডেন্সি দিচ্ছে। কারণ ইটস এ অস্ট্রেলিয়ান পাসপোর্ট। সো যেটাতে আপনি অনেক ভ্যালুয়েবল একটা পাসপোর্ট, যেটা র্যাঙ্কিংয়ে আই থিঙ্ক 7th or 8th নাম্বারে আছে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে। এবং অনেক কান্ট্রিতে আপনি 200+ কান্ট্রিতে উইদাউট ভিসা আপনি ট্রাভেল করতে পারতেছেন। সো একটা পাসপোর্ট পাওয়া তো মেইন কথা না, সেক্ষেত্রে আপনার গভর্নমেন্ট থেকে যেসব ফ্যাসিলিটিসগুলো, মেডিকেল বলেন বা আপনার বেবির ক্ষেত্রে বলেন,
সব কিছুই একসাথে পাচ্ছেন। সো ওই জিনিসগুলা বা ওই ফ্যাসিলিটিসগুলো পাওয়ার জন্য একটা মানুষের ডেফিনেটলি মিনিমাম রিকোয়ারমেন্টস লাগে। অ্যান্ড এই মিনিমাম রিকোয়ারমেন্টগুলাই হচ্ছে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট চায় যে কেউ একজন নার্স থাকুক, আমার নার্স দরকার। যেমন কোভিডের সময় প্রচুর নার্স অস্ট্রেলিয়াতে প্রয়োজন ছিল এবং ওই সময় খুব ইজিলি নার্সিংয়ে পার্মানেন্ট রেসিডেন্সি অনেকে ইনভাইটেশন, পিআর পাইছে মনে হ্যাঁ হয়। অনেকেই পিআর পেয়েছে এবং সেটা কম পয়েন্টসে ছিল। সো ডিপেন্ড করে। আর ভুলের কথা যেটা বললেন আপনি, ধরেন আপনার কোভিডের সময় যারা পার্মানেন্ট রেসিডেন্সি পেয়েছে নার্সিংয়ে, তারা কিন্তু কোর্সে আরও 2-3 বছর আগে থেকে পড়াশোনা শেষ করছে, কোথাও জব করতেছে অথবা অন প্রসেস পড়তেছে। এখন সে নার্সিংয়ের থ্রুতে পিআর পাইছে, আমিও পাবো, এই জিনিসটা ভাবাটা রং। তখন ডিমান্ড ছিল, এখন যে ডিমান্ড তখনকার মতো এটা কিন্তু না। এখনও ডিমান্ড আছে বাট তখনকার মতো নাই। এখন একটু কম এবং এখন পয়েন্টসও আমি বলবো যে এটা 85 to 90 পয়েন্টসের মধ্যে আছে কাট অফ পয়েন্টস পার্মানেন্ট সিটিজেনের জন্য। সো আপনি যদি চিন্তা করেন যে সে আমার ফ্রেন্ড 2000 কোভিডের সময় পার্মানেন্ট রেসিডেন্সি পেয়েছে নার্সিংয়ের থ্রুতে 70 to 75 পয়েন্টসে, আমিও এখন পড়ি, তারপরে আমিও পিআর পাবো। বাট আপনি পড়াশোনা শেষ করতে করতে তো আপনার ব্যাচেলার করতে তো 3 বছর চলে যাবে। দেন স্কিল অ্যাসেসমেন্ট আছে, আপনার আইএলসের ব্যাপার আছে, এখানে আরও 1 বছর। সো টোটাল 4 বছর আমি বলবো যে গন। সো আফটার 4 ইয়ার্স সেম সিনারিও থাকবে কি না সেটাও একটা কোশ্চেন। যারা অলরেডি অন প্রসেসে আছে বা যারা রিসেন্ট গ্র্যাজুয়েট বা নেক্সট 1-2 মাসের মধ্যে নার্সিং গ্র্যাজুয়েট হচ্ছে, তাদের চান্সটা তো অনেক বেশি আপনার থেকে। সো এই জিনিসটা আসলে লজিক্যালি একটু চিন্তা করা উচিত। ওকে, এমনি সাধারণত কয় বছর সময় লাগে পিআর পাওয়ার জন্য অস্ট্রেলিয়াতে? রাফ অ্যারাউন্ড এটা 4 to 5 ইয়ার্স কমন 4 to 5 years এটা কমন থিং। কারণ একটা ব্যাচেলার কোর্সই 3 বছর হয়, এরপরে স্টুডেন্টরা টেম্পোরারি রেসিডেন্সি ভিসায় যায় 2 বছর। ওই সময়টাতে নিজেদেরকে প্রিপারেশান নিতে হয় আমি কতটুকু এলিজিবল। সো এটা হয়ে যায় 4 to 5 ইয়ার্স ইজি। এমনি বাংলাদেশ থেকে যাওয়ার সময় ওরা কি কি কমন মিস্টেকগুলো করে? অস্ট্রেলিয়াতে যাওয়ার সময় কি কমন মিস্টেকের কারণে ওরা পিআরটা মিস করে সাধারণত? বাংলাদেশ থেকে আসলে খুব একটা যে ভুল করে তা না, বাট পিআরের জন্য আসলে ওই যে বললাম স্কিলটা লাগে। স্কিলটা আপনি এখন কোনো একজন ডক্টর অথবা কোনো একজন আইটি স্পেশালিস্ট দেখা গেল যে বাংলাদেশে 7 থেকে 8 বছরের জব এক্সপিরিয়েন্স। সো তাকে যদি অস্ট্রেলিয়ান কোনো এমপ্লয়ার স্পন্সর করতে চায়, সে ওয়ার্ক ভিসা গিয়ে ইজিলি পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লাই করতে পারবে আফটার কাপল অফ ইয়ার্স। স্টুডেন্টরা যে জিনিসটা ভুল করে সেটা হচ্ছে যে আমি বলবো যে তারা যাওয়ার আগে পার্মানেন্ট রেসিডেন্সি চিন্তা করে। আমি বলবো যে আগে আপনার অস্ট্রেলিয়ান স্টুডেন্ট ভিসাটা ইনশিওর করেন, দেন ইউ থিঙ্ক অ্যাবাউট ইউর পার্মানেন্ট রেসিডেন্সি। আপনার যদি ভিসাই না থাকে আপনি কীভাবে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য এতটা মানে হোপফুল হচ্ছেন? সো ভিসাটা আগে ইনশিওর করেন, দেন আপনার ক্যারিয়ার প্ল্যান করেন স্টেপ বাই স্টেপ। লিগালি যে জিনিসগুলো ওখানে দরকার সেটাই করেন, তারপরে আপনি পার্মানেন্ট রেসিডেন্সির কথা চিন্তা করেন। আগে যান, সেটেল হন, দেন ইউ থিঙ্ক অ্যাবাউট ইউর পার্মানেন্ট রেসিডেন্সি। দেশে থেকে আরেক কান্ট্রি পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে চিন্তা করাটা আই ডোন্ট থিঙ্ক ইটস এ গুড আইডিয়া। অ্যান্ড বাংলাদেশি স্টুডেন্টরা যারা যায় ওখানে, তাদের কিছু স্কিল আসলে শিখে নেওয়া উচিত। এখানে তো মনে করেন একটা গ্লাস পানিও আমরা ঢেলে খাই না, ফ্যামিলি মেম্বার আছে, বাট ওখানে তো আপনার রান্না করা থেকে শুরু করে কাপড় ধোয়া যাই হোক নিজের কাজ নিজেই করতে হয়। সো বেসিক যে স্কিলগুলো আছে এগুলো একটু প্র্যাকটিসে নিয়ে আসা উচিত আপনাদের যখনই ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস করবেন তখন। প্লাস আপনি ইংলিশটাকেও একটু আয়ত্তে নিয়ে আসা উচিত, ড্রাইভিংটা শেখা উচিত, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ড্রাইভিংটা। হ্যাঁ, বিকজ আমাদের বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সটা কি ওখানে কি অ্যালাউ করবে? হ্যাঁ করবে, বাট সেটা ফর 6 মান্থ। আফটার 6 মান্থ আপনি ওখানে অস্ট্রেলিয়ান ড্রাইভিং লাইসেন্স নিতেই হবে, দ্যাটস ম্যান্ডেটরি। সো 6 মান্থ পর আপনার এটা ইনভ্যালিড হয়ে যাবে। বাট ইনিশিয়ালি অ্যাটলিস্ট আপনি যাতে ফাইন্যান্সিয়াল কোনো ধাক্কা না খান সেজন্য হলেও আপনার ড্রাইভিং লাইসেন্সটা করা উচিত, যাতে আপনি মিনিমাম ফুড ডেলিভারি করেও যেন আপনি আপনার খরচটা চালাতে পারেন। কারণ ফুড ডেলিভারি তো এটা এই জবটা তো কেউ কাউকে দেয় না। ইউ জাস্ট নিড টু রেজিস্টার ইউর সেলফ অ্যান্ড স্টার্ট ইউর ওয়ার্ক। সো আপনি নিজের খরচটা নিজে চালানোর জন্য ড্রাইভিংটা করা জরুরি। আচ্ছা ভাইয়া, তো আমরা তো অনেক কিছু নিয়ে ডিসকাস করলাম, তো এখন আপনার সম্পর্কে কিছু জানতে চাই। আপনি তো আমাদের এখন রানিং কোন কোন বিজনেস চলতেছে, কোন কোন বিজনেস আপনি রানিং করতেছেন অপটেক ছাড়া? আচ্ছা, এখন রানিং বেসিক্যালি অনেকগুলো বিজনেসই রান করছে। সো আমার মেইন মাদার কোম্পানির নাম হচ্ছে টিআই গ্লোবাল গ্রুপ। ওটার আন্ডারেই হচ্ছে অপটেক ইন্টারন্যাশনাল, যেটা হচ্ছে এডুকেশন অ্যান্ড মাইগ্রেশন নিয়ে কাজ করে। অ্যান্ড আরেকটা বিজনেস হচ্ছে ডেলকো আইটি, যেটা আমরা লাস্ট ইয়ার শুরু করেছি এবং হোপফুলি আলহামদুলিল্লাহ গোয়িং ওয়েল।
আর অস্ট্রেলিয়াতে আমার একটা বিজনেস আছে, সেটা হচ্ছে ডাইমেনশনস সাপোর্ট অস্ট্রেলিয়া, যেটা হচ্ছে মেইনলি এনডিআইএস বা এইচ কেয়ার সাপোর্ট, যেটা শর্টে বললে এইচ কেয়ারদের নিয়ে আমি কাজ করি। সো এটাও একটা ভালো কাজ, ডেফিনেটলি আই এনজয় ইট। অ্যান্ড নেক্সট আরেকটা আপকামিং আসছে, সেটা হচ্ছে অ্যাপ্লাই এনিওয়্যার, যেটা হচ্ছে আপনার বেসিক্যালি একটা জব প্ল্যাটফর্ম, এআই বেসড, এবং সেটাতে আপনার লাইক নর্মাল যে জব পোর্টালে আপনি সিভি আপলোড করেন বা আপনি জব সার্চ করেন, সেখানে একটু যদি আমি ডিটেলস বলি, আপনি আপনার প্রোফাইলটা দিয়ে দিলেই এআই অটোমেটিক্যালি আপনাকে রিকমেন্ড করবে যে আপনি কোন জবের জন্য এলিজিবল, আপনার স্যালারি এক্সপেকটেশন অনুযায়ী। সেটা লোকাল জবও হতে পারে বা ইন্টারন্যাশনাল জবও হতে পারে, এবং ইন্টারন্যাশনাল জবটা ডেফিনেটলি আপনি রিমোট হতে পারে। এবং ইন দ্যাট কেস, ইফ দ্য এমপ্লয়ার ওয়ান্ট ইউ টু বি ইন হিজ অফিস, সেক্ষেত্রে আপনি হয়তো একটা ভালো অপরচুনিটিও পেয়ে যেতে পারেন যে আপনি অ্যাব্রোডে মুভ করে জবটা করলেন। সো এটা একটা আমরা নিয়ে আসছি, এটা এখনও আমি ডিক্লারেশন দেই নেই, হোপফুলি সুন ইনশাল্লাহ কাজ চলছে। আশা করছি খুব শীঘ্রই এটা ওপেন করতে পারবো। এটা কি বাংলাদেশে লঞ্চ করতেছেন বাংলাদেশিদের জন্য নাকি? এটা বেসিক্যালি অস্ট্রেলিয়া বেসড কোম্পানি হবে, বাট ইটস ফর দ্য হোল ওয়ার্ল্ড। সো আচ্ছা, এটা যে কোনো জায়গা থেকে যে কেউই অ্যাপ্লাই করতে পারবে। ওকে, মেনলি জবগুলো হবে অস্ট্রেলিয়া কেন্দ্রিক। নট অস্ট্রেলিয়া ক্যান্ডিক, ওয়ার্ল্ড ওয়াইডই হবে। সো একটা এমপ্লয়ারের যেমন পোর্টাল থাকবে, একটা এমপ্লয়িরও তেমন পোর্টাল থাকবে। এমপ্লয়ার তার পোর্টালের থ্রুতে জব পোস্ট করবে, এবং সেটা সারা ওয়ার্ল্ড থেকেই, এবং এমপ্লয়ি বা যে জব সিকার, সেও যে কোনো জায়গা থেকেই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এখানে মেইনলি ব্যাপারটা আমরা যদি ইউএসপি বলি, ইউনিক সেলিং পয়েন্টটা হচ্ছে আমাদের এআই এআই বেসড, ইয়েস। এআই বেসড। ওকে, তো অনেকগুলাই একসাথে রান হচ্ছে বা সামনে আরো লঞ্চ করতেছেন, তো সবগুলা ম্যানেজ কেমনে করতেছেন? টাইম ম্যানেজমেন্টটা কেমনে করতেছেন? সবাই সব জায়গায় সময় কীভাবে দিচ্ছেন? টাইম ম্যানেজমেন্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন মাই লাইফ। কারণ আমি বিলিভ করি টাইম এমন এক জিনিস, ইভেন ইফ ইউ আর এ বিলিয়নিয়ার, ইউ ক্যান নট বাই ইট ব্যাক। সো আপনি অনেক টাকার মালিক হতে পারেন, অনেক কিছুর মালিক হতে পারেন, বাট টাইম একবার চলে গেলে ইউ ক্যান নট গেট ইট ব্যাক। সো এটার জন্য আমি যেটা ফলো করি, আমি আমার মোবাইল এবং আমার পার্সোনাল পিসিতে নোটস ফলো করি। সো আমি এমনভাবে নিজেকে প্রিপেয়ার করে নিছি যে আই বিলিভ আই এম বিহেভিং লাইক এ রোবট। সো এখন এই 2026 সালে এসে আপনি যদি মনে করেন যে আপনি হিউম্যান অ্যান্ড আপনি অনেক কিছু করে ফেলবেন, কাইন্ড অফ এটা অনেকটা টাফ হয়ে যায়। সো ইফ ইউ থিঙ্ক ইউর সেলফ অ্যাজ এ রোবট, আপনি অনেক কাজ করতে পারবেন। সো আমি এটা আমার পার্সোনালি আমি নিজেকে মনে করি, অ্যান্ড আই ফিল লাইক দ্যাট আই জাস্ট নিড টু ইনস্টল দ্য এআই ইন মাই ব্রেন। দ্যাটস হোয়াট আই ফিল লাইক। সো নোটসটাকে আমি ফলো করি এমনভাবে, ইভেন লেটসে আমি যে নামাজ পড়বো 5 ওয়াক্ত, সেই নামাজের টাইমটাও পর্যন্ত আমি ম্যানেজ করে ফেলি, এবং যেটা আমি যে টাস্কটা কমপ্লিট করে ফেলবো, সেটা আমি অলওয়েজ রিমুভ করে দিই সাথে সাথে, সো দ্যাট এটা আমার সেলফ স্যাটিসফ্যাকশন বা আমার সাবকনসিয়াস মাইন্ডে সেটা অটোমেটিক্যালি একটা হ্যাপিনেস ক্রিয়েট করে যে এই টাস্কটা আমার ডান, নাও নেক্সট লেটস জাম্প ইনটু দ্য নেক্সট ওয়ান। সো এইভাবে আমি আমার রেগুলার টাস্কের জন্য রেগুলার একটা নোটস থাকে আমার ডে টু ডের জন্য, এবং প্রতিদিন রাতে ঘুমানো যাওয়ার আগে আমি নেক্সট ডে টাস্ক ক্রিয়েট করে তারপরে যাই, সেটা আমার অফিস পারপাসে এবং পার্সোনাল পারপাসে সব কিছুর জন্য। সো দ্যাটস হাউ আই ম্যানেজ মাই টাইম, অ্যান্ড সেটা স্পেসিফিক টাইমের মধ্যেই হওয়ার জন্যই আমি ট্রাই করি। সামটাইমস হয়তো আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে 4টার সময়, কিন্তু ক্লায়েন্ট আসতে আসতে 5টা 5:30, সেগুলো ডিফারেন্ট কেস, এটা হবেই, এটাতে আমার হাত নেই। বাট আমার হাতে যতটুকু কন্ট্রোল আছে, আই ট্রাই টু ইউটিলাইজ ইট 100%। দ্যাটস হাউ আই ম্যানেজ মাই টাইম। আচ্ছা, আমরা একটু টাকা পয়সা নিয়ে কথা বলতে চাই, যেটা নিয়ে সবাই সবচেয়ে ইন্টারেস্টিং টপিক, সবাই এটা শুনতে চায় টাকা পয়সা নিয়ে। কোনটা থেকে, কোন কোম্পানি থেকে কতটুকু রেভিনিউ আসতেছে, কোনটা থেকে এটা একটু যে বলা যায়? আচ্ছা, রেভিনিউ বেসিক্যালি এটা খুব পার্সোনাল অ্যান্ড কনফিডেন্সিয়াল কোয়েশ্চেন হয়ে যায়, বাট আই ক্যান সে আলহামদুলিল্লাহ সবগুলো বিজনেসই 7 ডিজিট মার্জিনে আছে। ওকে, ভেরি নাইস, ভেরি গুড। সো ডেলকো আইটি সম্পর্কে বলছেন, ডেলকো আইটি সম্পর্কে একটু যদি ডিটেলস বলতেন যে ডেলকো আইটি কী করতেছে, এটা কোথায় বেসড বা কী রান করতেছে বা সার্ভিস কী কী দিচ্ছেন ওখানে ডেলকো আইটিতে? আচ্ছা, ডেলকো আইটিতে বেসিক্যালি হচ্ছে আমাদের এই মুহূর্তে অনেকগুলো সার্ভিসে রান করছে, আমাদের অ্যারাউন্ড 30+ টিম মেম্বার সোফার। অ্যান্ড এই মুহূর্তে আমাদের সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ওয়ার্ডপ্রেস, দেন সিএমএস, স্কোয়ার স্পেস, এই সার্ভিসগুলো আমরা দিচ্ছি। বাট সব থেকে বেশি ডিমান্ড পাচ্ছি হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে,
কারণ এখন আপনার সোশ্যাল মিডিয়ার যুগ অ্যান্ড রিলস এমন একটা জিনিস, এটা যেকোনো একটা বড় ভিডিওকে শর্টকাট করে আপনি একটা রিলস ছেড়ে দিলেন বা একটা ভাইরাল টপিক ছেড়ে দিলেন বা আপনার ক্যাপশনের উপর আপনার কতটুকু ভাইরাল হচ্ছেন বা কতটুকু আপনার ইফেক্ট পড়তেছে, ইমপ্যাক্ট ক্রিয়েট করতেছে, এগুলো অনেক কিছু ডিপেন্ড করে। সো যার কারণে আমরা ওইসব কাজগুলো অনেক পাচ্ছি। আপনি দুবাইয়ের দিকে চিন্তা করেন। দুবাইতে আমি তো বলবো যে এত পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটর এদের যেকোনো বিজনেসের মানে বেসটাই হচ্ছে আপনার কন্টেন্ট ক্রিয়েশন। একটা রিয়েল এস্টেট বলেন বা একটা আইটি কোম্পানি বলেন, একটা কার সেলস কোম্পানি বলেন, সবাই রিলস করতেছে। তাদের পার্সোনাল ব্র্যান্ডিংটাকে তারা ডিফারেন্ট লেভেলে নিয়ে গেছে। সো ওই টাইপের কাজগুলোর ডিমান্ড আমাদের ডেলকো আইটিতে অনেক বেশি। সো দ্যাটস হোয়াট উই ডু ডেলকো মেইনলি। আইটির ক্লায়েন্টগুলা কোথায় ক্লায়েন্টগুলা কীভাবে ম্যানেজ করেন? ক্লায়েন্টগুলা বেসিক্যালি হচ্ছে আপনার ডেফিনেটলি আউট অফ বাংলাদেশ। বাংলাদেশি লোকাল মার্কেটের সাথে আমাদের খুব কম কাজই করা হয়, যদিও আমি তাদের সাথে বেশি কাজ করতে চাই, বাট আনফরচুনেটলি হয়ে ওঠে না আসলে। সো বাইরের ক্লায়েন্টদের কাজ করার সুবিধাও আছে, আবার অনেক অসুবিধাও আছে। সুবিধার মধ্যে যেমন তারা অনেক স্পেসিফিক তাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী এবং তাদের ডেডলাইনের জন্য তারা অনেক স্পেসিফিক, এবং পেমেন্টের ব্যাপারেও তারা অনেক অনেস্ট। অন টাইমে পেমেন্ট করে দিচ্ছে বা কিছু কিছু ক্ষেত্রে অ্যাডভান্স পেমেন্টও করে দিচ্ছে। দে জাস্ট নিড দেয়ার ওয়ার্ক টু বি ডান। এখন সেটা আমি কিভাবে করছি, ১ দিনে করতেছি না ২ দিনে করতেছি, দে ডোন্ট কেয়ার। দে জাস্ট ওয়ান্ট এ প্রপার ওয়ার্ক। ওকে। আপনি আপনার বিজনেসের অ্যাজ এ বিজনেসম্যান বিজনেস লাইফটাই শুরু হয়েছে আপনার এডুকেশন সেক্টর থেকে শুরু করে। তো এডুকেশন থেকে আইটি থেকে আবার কেয়ারে, এরপরে এখন আবার জব পোর্টালে যাচ্ছেন। এত লং সুইচগুলো কেন করলেন? এত আপনার প্রত্যেকটা সেক্টরে আপনি আছেন দেখতেছি। তো এটার রিজনটা কি? একদম ফুল ইন্ডাস্ট্রি চেঞ্জ করে ফেললেন? আচ্ছা, ইটস নট অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রি চেঞ্জ। আই উড সে যে আমি যখন আমার ব্যাচেলর শুরু করি, তখন অনেক কঠিন বা অনেক হার্ড সাবজেক্ট মানে পড়তে হয়েছে আমাকে। যেগুলো আসলে আমাকে একটা সময় রিয়ালাইজেশন দিল যে আমি যে এগুলো পড়তেছি বা এগুলো করতেছি, হোয়াটস দ্য আউটকাম? আমি হয়তো একটা ভালো গ্রেডস পাবো বা কোনো মতে টেনে পাস করবো। হোয়াটস আফটার দ্যাট? আমার নেক্সট হচ্ছে একটা ভালো সিজিপিএ নিয়ে আমার এমপ্লয়ারের কাছে যেতে হবে, ভালো একটা ইন্টারভিউ দিতে হবে, জব করতে হবে। সো আমার স্টার্টিং স্যালারি হবে ২০,000 থেকে ২৫,000 টাকা, বাংলাদেশী টাকায়। যেখানে আমাদের ড্রাইভারের স্যালারি ছিল ১৫,000 থেকে ২০,000 টাকার মতো। সো আমার একটা রিসেন্ট গ্র্যাজুয়েট আর একজন ড্রাইভার, তার সাথে আমার কি গ্যারান্টি? মানে তার সাথে আমার কম্প্যারিজনটা তাহলে কোথায়? কিংবা আপনি চিন্তা করেন একজন ঢাকা শহরে একজন রিক্শাওয়ালা, সেও তো অনেক টাকা ইনকাম করে। আপনার সে হয়তো পরিশ্রম দিয়ে করতেছে, কিংবা একদম রং মিস্ত্রি, তাদের হয়তো এডুকেশন কোয়ালিফিকেশন নাই, কিন্তু তারা তো টাকা ইনকাম করতেছে। এমন না যে তারা ইনকাম করতেছে না, তারা না খেয়ে থাকতেছে। সো তাদের সাথে আমার ডিফারেন্সটা কোথায়? আমি তাহলে পড়াশোনা কেন করলাম? হোয়াটস দ্য ডিফারেন্স? আমার তো অ্যাটলিস্ট 6 ডিজিটের একটা জব থাকা উচিত। ওই চিন্তাধারা থেকে আসলে আমার প্ল্যান ছিল যে আই শুড ডু বিজনেস, বিকজ বিজনেস হ্যাজ আনলিমিটেড মানি। এটা জবের মতো কোনো স্পেসিফিক বা ফিক্সড কোনো স্যালারি বেস না। দ্যাটস ওয়াই আমি যখন ব্যাচেলর করি, সে সময় থেকে আমি আমার কাজিনকে নিয়ে, আমার ছোট কাজিন, তার সাথে আসলে অনেক জায়গায় ঘোরা হয়েছে বাংলাদেশের, এবং আমার আব্বু একজন বিজনেসম্যান। সো আমি তার থেকেও অনেক অ্যাডভাইস নিছি যে কীভাবে কী করা যায়। সো হি সাজেস্টেড মি সো মেনি থিংস, অ্যান্ড আমি ওই জিনিসটা ইউটিলাইজ করার জন্য আপনি পুরান ঢাকা বলেন, যশোর বলেন, খুলনা বলেন, সিলেট বলেন, অনেক জায়গায় গেছি নিজে যাচাই করার জন্য যে কোন বিজনেসটা আসলে শুরু করা যায়। সো একটা পর্যায়ে আমি এসে দেখলাম যে আমি ইন্টারন্যাশনাল এডুকেশন নিয়ে আ অনেক কিছু জানি বা অনেক নলেজ হইছে আমার, যেটা আমি আমার ফ্রেন্ড সার্কেলের সাথে কম্পেয়ার করতে পারলে আমার কাছে মনে হচ্ছে যে আমি নিজেই তাদেরকে কাউন্সেলিং দিতে পারবো। এমন অনেক হইছে। সো একটা সময়ে এটাকে আমি প্র্যাকটিসে নিয়ে আসলাম। সো আমি অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি থাকা অবস্থায় অনেক কান্ট্রি নিয়ে আমার অনেক ফ্রেন্ডসদেরকে সাজেশন দিছি, অ্যান্ড তারা ওইটা অ্যাকসেপ্টও করছে। সো ওই জিনিস থেকে আমার মেইনলি ইন্সপিরেশনটা চলে আসলো যে আচ্ছা ঠিক আছে, আই শুড স্টার্ট সামথিং লাইক দ্যাট। যার কারণে অপটেক ইন্টারন্যাশনালটা আমার শুরু করা, ইন্টারন্যাশনাল এডুকেশন সেক্টরে। আর একটা সময় আমি যখন অপটেক যখন এস্টাবলিশ হলো, তখন আমি রিয়ালাইজ করলাম যে আমার গোল তো এটা ছিল না। আমার গোল ছিল যে আমি বিজনেস করবো এবং ভালো বিজনেস করবো, মাল্টিপল বিজনেস করবো। সো তখন আমি আমার সেক্টরটাকে একটু ডাইভার্সিফাইড করলাম, একটু ডিফারেন্ট দিকে ট্রাই করলাম। দেন আমি স্টার্ট করলাম ডাইমেনশন সাপোর্ট অস্ট্রেলিয়া। আফটার এটা সাকসেসফুল হওয়ার পর দেন আই স্টার্টেড ডেলকো আইটি।
এখন এটাও ইনশাল্লাহ ভালোই চলতেছে। দেন মেবি অ্যাপ্লাই এনিওয়ারটা শুরু হবে কিছুদিন পরে। দেন আমি ওটাতেও হয়তো জাম্প করবো ইনশাল্লাহ। অ্যান্ড আমি চাই এভাবেই চলুক। বাট আমার টার্গেট আছে যে এমন না যে ১৫-২০টা বিজনেস রান করব। অ্যাটলিস্ট ৫ থেকে ৬টা বিজনেস, গুড এনাফ মানি এভরি মান্থ অর এভরি ইয়ার অর এভরি কোয়ার্টার, দ্যাট শুড বি ফাইন। কারণ আপনি আল্টিমেটলি টাকাটাই সব কিছু না, বাট টাকাটাই আবার সব কিছু আপনার ফ্রিডমের জন্য। সো এন্ড অফ দ্য ডে আমার গোল হচ্ছে কিন্তু টাকা ইনকামের থেকে ফ্রিডম। সো আমি যখন ফ্রিডমের কথা চিন্তা করি, ফ্রিডমটাই টাকাই আমাকে আসলে ফ্রিডম নিয়ে আসে। আপনি চিন্তা করেন এখন তো বাংলাদেশে শীতকাল, ঢাকা শহরে মনে হয় এত শীত পড়ে নাই আমি যা শুনছি লাস্ট কয়েক বছরে। সো এই শীতের রাতে আপনি কাজ শেষ করে বাস স্টেশনে ওয়েট করতেছেন বাসায় যাবেন, এবং আপনি বাস স্টেশনে মানে অনেকগুলা কাপড় বা যে সোয়েটার পরে আছেন, আপনি বাসায় যাবেন। সো এই জিনিসটা যদি আপনার নিজের মধ্যে ফিলিংস না জোগায় যে আমার কি আসলে এই জবটা করা উচিত, বা আমার কি আরেকজনের জন্য কাজ করা উচিত, বা আমার কি এনাফ টাকা আর্ন করা উচিত না, যে আমি কি একটা উবার বা পাঠাও কল করে বাসায় যেতে পারি না গাড়ি দিয়ে, এই জিনিসটাকে আমি অ্যাফোর্ড করতে পারি না, এই সেন্সটা যদি আপনার নিজের মধ্যে না আসে, তাহলে আমি আসলে জানি না কি কোন সেন্স আসলে আপনি নিজেকে গ্রো করার জন্য বা নিজেকে প্রিপেয়ার করার জন্য, অনেক টাকা ইনকাম করার জন্য আপনাকে প্রিপেয়ার করবেন। সো আমি ওই যে বললাম ফ্রিডমটা চাই। সো আমি ডেফিনেটলি নিজেকে ওই পজিশনে দেখতে চাই না যে আমাকে কাজ শেষ করে বাসের জন্য ওয়েট করতে হবে। আমার কাজ শেষ, আই শুড বি এবল টু অ্যাফোর্ড অ্যান উবার অর পাঠাও, যাতে আমি বাসায় আমি সেফলি রিচ করতে পারি। দিস ইজ হোয়াট মাই গোল ইজ, টু আর্ন দ্য মোর মানি। আরেকটা আমাদের খুবই বেসিক প্রশ্ন থাকে, আমাদের বাংলাদেশে যে টপ রেটেড প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো আছে, আমরা যেটা এক কথায় বলতে পারি ব্র্যাক, নর্থ সাউথ, ইউআইইউ, এরপরে আইইউবি, সো ইস্ট ওয়েস্ট আছে। তো সাপোজ আমি এরকম আমাদের টপ রেট কয়েকটা ইউনিভার্সিটি, এই ক্যাটাগরি ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, অ্যান্ড আমি চিন্তা করলাম যে আমি অস্ট্রেলিয়া যাব। তো সেই ক্ষেত্রে আমি কোনো অ্যাডভান্টেজ পাবো কিনা? ডেফিনেটলি আপনি অ্যাডভান্টেজ পাবেন। আপনি ওইসব ইউনিভার্সিটিতে পড়া মানে হচ্ছে যে আপনি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করবেন, কারণ আপনি অলরেডি ব্যাচেলার করতেছেন সেখানে। সো ডেফিনেটলি ইউ শুড বি এবল টু গেট দ্য এমওআই, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, যেটার কথা আমি বলেছিলাম। সো ওই মিডিয়াম অফ ইনস্ট্রাকশনটা থাকলে কিন্তু অনেক সময় অনেক ইউনিভার্সিটি আইএলটিএসটা ওয়েভ করে দেয়। সো এটা একটা বড় অ্যাডভান্টেজ। আর এইসব ইউনিভার্সিটিগুলা এমনভাবেই স্টুডেন্টদেরকে ফিল্টারাইজ করে যে বেস্ট কোয়ালিটি স্টুডেন্টগুলাই কিন্তু ওখানে পড়ে বা চান্স পায়। সো তাদের রেজাল্ট বলেন বা তাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড বা ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, অটোমেটিক্যালি এই জিনিসগুলো ফিল্টারেস হয়ে আসে, এবং অটোমেটিক্যালি এই জিনিসগুলো আপনার ভালো থাকে। তাদের আইএলটিএস, ইংলিশ স্কোর বলেন, একাডেমিক কোয়ালিফিকেশান, ফাইন্যান্স, এভরিথিং। সো অটোমেটিক বাই ডিফল্ট এটা আসলে হয়ে যায়। সো ডেফিনেটলি তারা এই অ্যাডভান্টেজটা পাচ্ছে। যে অপটেক থেকে কি তাদের জন্য কোনো এক্সট্রা বেনিফিট করা যায় আছে কিনা, বা অপটেক থেকে যদি অপটেক তারা আসে এক্সট্রা কোনো কেয়ার, এক্সট্রা কোনো বেনিফিট পাবে কিনা তারা? এক্সট্রা কোনো বেনিফিটস বলতে কি, এই জিনিস ওরা আসলে আমাদের কাজটা অনেকটা ইজি হয়ে যায়, কারণ আমরা জানি যে দে আর এলিজিবল। তারা অলরেডি এলিজিবল বলে তারা নর্থ সাউথ এআইবি, ব্র্যাক বা অন্য কোথাও পড়তেছে। সো আপনি যদি গলির মুখের কোনো কলেজের থেকে একটা স্টুডেন্ট আসলো, আর বাংলাদেশের ভালো টপ রেটেড প্রাইভেট ইউনিভার্সিটি থেকে একটা আসলো, ডেফিনেটলি দুইটার মধ্যে আপনার একটা ডিফারেন্স আছে। আমি কাউকে ছোটো করছি না, বাট হুইচ ইজ ট্রু, এটা আপনাকে মানতেই হবে, ট্রু ফ্যাক্ট যেটা। সো ডেফিনেটলি তাদের থেকে আমরা একটা অ্যাডভান্টেজ পাবো, যে ওর ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি আছে বলেই সে এআইবিতে পড়ছে, তার একটা ভালো কোয়ালিফিকেশান আছে বলেই সে ব্র্যাকে পড়ছে। সো এই জিনিসটা আমাদের মাথায় অটোমেটিক্যালি চলে আসে, এবং ডেফিনেটলি আমরা এনাফ ট্রাই করি তাকে হেল্প করার জন্য। ভাই আপনি আমাকে কিছু শুরুর স্টোরির আপনার স্ট্রাগলটা বলতে পারেন, যে অথবা আপনি আমাকে বলতে পারেন যে ওই আপনার যে এক্সপিরিয়েন্স বিজনেস শুরু, একটা অপটেকের শুরু থেকে আপনার যে বিজনেস শুরু করে যে এক্সপিরিয়েন্স, ডেলকো শুরুতে আপনি অনেক এক্সপিরিয়েন্স, এবং বাংলাদেশের অনেকেরই বলা যায় আপনি একজন আইডল হিসাবে, আপনাকে আইডল অনেকে মানতে পারে, যে অনেকেরই ইচ্ছা থাকে আপনার মতো এরকম বিজনেসম্যান হওয়ার বা এরকম কয়েকটা বিজনেস ওন করার। তো তাদের ক্ষেত্রে আপনি কি সাজেশন দিবেন, বা তাদেরকে বাংলাদেশের ছেলেপেলে যারা আছে আমাদের মতো ইয়াং এই ব্লাডকে আপনি কি সাজেস্ট করবেন? তাদেরকে আমি একটাই সাজেস্ট করব যে আগে এন্টারপ্রেনার হওয়াটা ইজি না, বাট ইফ ইউ নো হাউ টু প্লে দ্য গেম, এটা ইজি। সো আপনাকে এন্টারপ্রেনার হতে হলে ডেফিনেটলি ইউ হ্যাভ টু হ্যাভ এ স্যাক্রিফাইস মাইন্ড। আপনি যদি স্যাক্রিফাইস না করতে পারেন, একজন উদ্যোক্তা বা একজন ব্যবসায়ী হওয়াটা আসলেই টাফ। আমি আমার নিজের কথা যদি বলি, আমার মধ্যে একটা জেদ ছিল যে আমি এটা করবই, আই নিড মানি। কারণ যেখানেই যাচ্ছি আপনার টাকা লাগতেছে। টাকা কিন্তু কোনো খারাপ জিনিস না।
এটা একটা ভালো জিনিস। আমাদের ছোটবেলা থেকে ব্রেইনটা এমনভাবে সেট করে দেওয়া হইছে যে টাকা একটা খারাপ জিনিস, সেটা নিয়ে কথা বলা যাবে না। আপনার আমাদের সেট করে দেওয়া হয়েছে যে স্বাস্থ্যই সকল সুখের মূল। আসলে জিনিসটা এখন আমার কাছে মনে হয় যে এটা অর্থই সকল সুখের মূল। কারণ স্বাস্থ্যই যদি সকল সুখের মূল হয়, আপনি অসুস্থ হলে সিঙ্গাপুর যাবেন বা একটা ভালো কান্ট্রিতে ট্রিটমেন্ট করতে যাবেন। সেটার জন্য তো আপনার টাকা দরকার। সো উইথআউট মানি হাউ ইউ ক্যান অ্যাফোর্ড ইট? সো এইজন্য বলতেছি যে আমার মতে অর্থই আসলে সকল সুখের মূল। অ্যান্ড আপনার ওই স্যাক্রিফাইসিং মাইন্ডটা থাকা উচিত অ্যাজ এ বিজনেসম্যান, অ্যাজ এ এন্টারপ্রেনিউর টু বি সাকসেসফুল। আমার জার্নিটা ইট ওয়াজ নট ইজি, বাট আমার কাছে মনে হচ্ছিল যে আই ক্যান ডু ইট। যখন আমি ফার্স্ট বিজনেস স্টার্ট করি, আমার ফান্ড যখন আমি আমার কোম্পানি অ্যাকাউন্টে ট্রান্সফার করি, আফটার দ্যাট মেইনলি আমার স্ট্রাগল পিরিয়ডটা স্টার্ট হয়। কারণ স্টার্টিংয়ে কোনো বিজনেসই আপনার খুব ইজিলি 1-2 মাসের মধ্যে প্রফিট নিয়ে আসে না। সো আমার স্টিল মনে আছে, আমি এক বোতল পানি কিনতে গিয়েছিলাম, অ্যান্ড আমার অ্যাকাউন্টে ছিল হচ্ছে 50 সেন্টস। সো আমি যখন ট্যাপ করলাম, এটা ডিক্লাইন করলো, অ্যান্ড আই ফেল লাইক যে এটা কী হচ্ছে আমার কাছে, মানে খুব একটা যে রেগে গিয়েছিলাম বা নার্ভাস হয়ে গেছিলাম এরকম না, বাট আমার কাছে জিনিসটা অনেক ফানি মনে হচ্ছিল যে ওকে, টাকাটা আমার কাছে এখন নাই, আমার কাছে হয়তো এখন 50 সেন্টস আছে, বাট আই বিলিভ যে একটা সময় এটা থাকবে না। এটা আমার মাথায় ছিল একটা সময়। অ্যান্ড আমি আমার ফাইন্যান্সিয়াল প্ল্যানগুলোকে এমনভাবে সেট আপ করি যে আমার একটা গোল আছে, অ্যান্ড ওই গোল অনুযায়ী কাজ করি আমি। এবং আমার মতে যারা নতুন বিজনেস শুরু করছেন বা এন্টারপ্রেনার যারা আছে, তাদেরও সেম জিনিসটা করা উচিত। আপনার যদি একটা গোল না থাকে কিংবা একটা টার্গেট না থাকে যে এই পরিমাণ টাকা আপনার দরকার বা এই জিনিসগুলো আপনার লাইফে করা দরকার, তাহলে আসলে আপনার উইদাউট প্ল্যানিং কোনো কিছু আপনি আগাইতে পারবেন না। কোনো কিছু স্টার্টিংয়ের আগে প্ল্যানিংটা ইটস নেসেসারি, এবং এটা দরকার। এটা ছাড়া আপনি আগাইতে পারবেন না। আমার পার্সোনাল লাইফে আমি যখন বিজনেস স্টার্ট করি, এমনও অনেক সময় গেছে যে আমি আসলে সকালে ব্রেকফাস্ট করতে পারতাম না। ব্রেকফাস্ট করতে পারতাম না অ্যাজ ইন আমার কাছে টাকা নাই তা না। আমার কোম্পানি অ্যাকাউন্টে টাকা আছে। আমার ফান্ডে টাকা আছে। কিন্তু আমি যে পার্সোনাল স্যালারিটা নিতাম বা আমার যে পার্সোনাল যে প্রফিটটা, সেইখানে সকালে নাস্তা করার মতো যে টাকাটা, সেটা আসলে আমি অ্যাফোর্ড করতে পারতাম না। সো আমি এমনও দেখা গেছে যে প্রায় ৩ থেকে ৩.৫ বছর উইদাউট ব্রেকফাস্ট আই হ্যাড টু স্টার্ট মাই মর্নিং। অ্যান্ড একটা সময় গিয়ে যখন আমি কিছু বছর পরে দেশে ব্যাক করলাম টু ভিজিট মাই ফ্যামিলি, তখন সকালে যখন নাস্তা দিল টেবিলে, আমার কাছে জিনিসটা মানে একটু অকওয়ার্ড লাগলো যে আমি তো আসলে নাস্তা করে ইউজড টু না। সারা বছর নাস্তা করে আসছি, কিন্তু লং টাইম পরে নাস্তা করতেছি। এটা আমার কাছে অনেক মজার লাগছিল জিনিসটা আসলে। সো এখন আসলে ওই স্যাক্রিফাইসিং মাইন্ডটা, এটা একটা জাস্ট এক্সাম্পল, স্যাক্রিফাইসিং মাইন্ডটা থাকা উচিত। অ্যান্ড আরেকটা এক্সাম্পল আমি দিব যে দুপুরে যখন আমি লাঞ্চ করতাম, আমি আসলে খুব হেভি ফুড খেতাম না। সো আমি ফাইন্ড আউট করলাম যে কোন জিনিসটা শরীরের মধ্যে আহ, আপনার প্রোটিন বা আদার্স সব কিছু মিনারেলস থাকবে, এবং এটা আপনার অনেকক্ষণ আপনার পাকস্থলীতে থাকবে, এবং আপনার হচ্ছে ক্ষুধা লাগবে না। সো আই ফাউন্ড আউট সুশি, যেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে প্রাইস হচ্ছে $1.5 to $2 মধ্যে, যেটা আমার মান্থলি খরচ হতো, এবং $50 to $60, হুইচ আই ক্যান অ্যাফোর্ড। সো এই জিনিসটা হচ্ছে আমি অপটেক শুরু করার আগে আমি একজন ডিজাইনার হায়ার করেছিলাম। সো ওই যে আমার লাঞ্চের টাকাটা আমি সেভ করতাম, ওই টাকাটা দিয়ে আমি আসলে ওই ডিজাইনারের স্যালারি দিতাম। সো সে যে কাজটা করতো, সে হচ্ছে আমাকে অপটেকের ব্র্যান্ডিং থেকে শুরু করে অপটেকের লোগো, রিলস, ভিডিও, প্রমোশনাল ম্যাটেরিয়ালস যা লাগে স্টার্টিংয়ে সে আমাকে হেল্প করেছিল, এবং একটা বছর সে আমার সাথে কাজ করছে। এখন আপনি বলতে পারেন তো এগুলা করতে তো 1 বছর সময় লাগে না। আমি আসলে জানি লাগে না। আমি হয়তো অন্য কাউকে দিলে জিনিসটা ইজিলি উইদিন এ উইক অর 2 উইকস পেয়ে যেতাম। বাট আমি চাচ্ছিলাম যে নিজস্ব কিছু, বিকজ আই বিলিভ যে কোনো জিনিস একটুকুও যদি খুঁত থাকে, সেই জিনিসটাকে আমি আসলে পারফেক্ট মনে করি না। সো আই ওয়ান্ট টু বি এ পারফেকশনিস্ট। এটা কোনো মানুষের পক্ষে হওয়া পসিবল না, বাট ইফ ইউ ট্রাই টু বি এ পারফেকশনিস্ট, দেন ইউ ক্যান টাচ দ্য এক্সিলেন্স। দ্যাটস হোয়াট আই বিলিভ। সো এই মোটো থেকে বা এই চিন্তাধারা থেকে আসলে আমি অনেক টাইম নিয়ে, অনেক প্রিপারেশন নিয়ে বিজনেসে নামছি। অ্যান্ড আই বিলিভ, আমি এটাও মানতাম যে অপটেক দিয়ে যদি আমি কোনোভাবে স্টার্ট করতে পারি উইথ এ গুড মুভ অ্যান্ড উইথ এ গুড প্রফিট,
দেন নেক্সট বিজনেসগুলো স্টার্ট করতে আমার এত স্ট্রাগল করতে হবে না, কারণ তখন আমার কাছে হয়তো টিম রেডি থাকবে, আই নো হাউ টু হায়ার, আই নো হাউ টু ম্যানেজ দ্য কোম্পানি, কীভাবে কী করতে সব কিছু আমার জানা থাকবে। সো ইনিশিয়াল বা প্রথম যে কোনো জিনিসই একটু টাফ হবে, হুইচ ইজ ভেরি ন্যাচারাল। এই জিনিসটা আমার মাথায় ছিল, আর এটাই হয়েছে আলটিমেটলি। তো আমি এখানে আমি বলবো যে আমি যদি কোনো একটা বিজনেস শুরু করতে চাই, কোনো একটা ইন্ডাস্ট্রিতে অফকোর্স আমার প্ল্যান থাকবে যে আমি এই ইন্ডাস্ট্রিতে বিজনেসটা শুরু করব। তো আমি এখানে বলবো যে ওই বিজনেসটা শুরু করার আগে আমাকে অন্তত 1 ইয়ার ওই বিজনেসে জব করা উচিত। কারণ জব করলে আমি ওই বিজনেসের ডিপলি বুঝতে পারবো আসলে কি আমার ওই বিজনেসটা আমি শুরু করতে পারবো কিনা, আমি ক্যাপাবল কিনা, অ্যান্ড ওইটার ভিতরে আরও ইনডেপথ অনেক কিছুই থাকে যেটা আমি ওই ইন্ডাস্ট্রিতে জব করার পর আমি শিখতে পারবো। এক্স্যাক্টলি। আপনার জবের পাশাপাশি আপনাকে পার্সোনাল রিসার্চও করতে হবে অনেক কিছু, কারণ জিনিসটা দেখতে যতটা সহজ যে এই লোকটা এতটা বিজনেস রান করতেছে, সে একটা গাড়ি ইউজ করতেছে, বা সে ভালো খাচ্ছে, ভালো পড়তেছে, আমিও তো তাহলে 10 লাখ টাকা ইনভেস্ট করে এরকম একটা বিজনেস করতে পারি। বাট ইট ইজ নট লাইক দ্যাট। এটার পিছনে অনেক স্টোরি থাকে, অনেক স্যাক্রিফাইস থাকে, অনেক প্ল্যানিং থাকে, অনেক স্লিপলেস নাইট থাকে, যেগুলো আসলে সবাই দেখে না। আপনি যে বললাম যে একটা মুভি যদি দেখেন, মুভি কিন্তু 2 ঘন্টা 2.5 ঘন্টায় যেই অ্যাকচুয়াল বা ভালো ফুটেজগুলো সেটাই কিন্তু দেখেন, কিন্তু এই মুভিটা করতে যে ওদের 6 মাস সময় গেছে, একটা গান প্রিপেয়ার করতে যে কতবার রিটেক নিতে হয়েছে, কতবার ডাবিং করতে হয়েছে, এই জিনিসগুলো কেউ দেখে না। এক্স্যাক্টলি। সো একটা আসলে যেটা বললেন যে অনেক স্লিপলেস নাইট থাকে, যেটা আমরা ডেলকোয়াটিতে দেখছি। আমরা ডেলকোয়াটিতে আমাদের এক বছর আমরা কত আমাদের উত্থান পাতান গেছে ডেলকোয়াটির কথা যেহেতু আসতেছে, একটা কমন প্রশ্ন থাকে সব জায়গায় যে বাংলাদেশ মার্কেটে জব নাই। বাট আমরা যে ডেলকোয়াটি রান করতে গিয়ে দেখছি আমরা এমপ্লয় পাই না, আমরা ক্যাপাবল এমপ্লয় পাচ্ছি না, ক্যাপাবল ক্রিয়েটিভ পার্সন পাচ্ছি না। তো এখানে কি করা, এখানে এই জায়গাটার মধ্যে এই গ্যাপটার মধ্যে কীভাবে গ্যাপটা ফিল আপ করা যায়, এটা আপনি কি মনে করেন? আমি বলবো যে জব নাই তা না, আপনার এনাফ, আমি অ্যাজ এ এমপ্লয়ার বলবো যে এনাফ স্কিলড পিপল নাই। এক্স্যাক্টলি। হ্যাঁ, এখন মনে করেন যে আমাদের সমাজে যেটা প্রচলিত হয়ে আছে যে একটা মানে এসএসসি এবং এইচএসসিতে A+ লাগবে, দেন ব্যাচেলার একটা ভালো ডিগ্রি নিব, তারপর জব করব। কিন্তু জবটা কিসে করব? বিবিএ করলে বিবিএ মার্কেটিং রিলেটেড জব, সেম জবই করতেছি, কিন্তু স্কিল যেটা এখন 2026-এ এসে চাচ্ছি, সবাই চাচ্ছে বা আমরা চাচ্ছি যে একজন ভিডিও এডিটর, কিংবা একজন গ্রাফিক্স ডিজাইনার, কিংবা একজন এআই স্পেশালিস্ট, এই জিনিসগুলো তো পাচ্ছি না, এই জিনিসগুলো তো পাওয়া যাচ্ছে না। কেউ একজন ফটোশপে 2 দিন কাজ করে সে যদি নিজেকে ডিজাইনার মনে করে, ইটস নট। ইউ হ্যাভ টু হ্যাভ এ প্রপার পোর্টফোলিও, ইউ হ্যাভ টু হ্যাভ প্রপার সেন্স অফ কালার কম্বিনেশন। আপনার একটা প্রপার এক্সপিরিয়েন্স থাকলে, প্রপার নলেজ থাকে, অনেকগুলো কাজ করলে দেন আপনি নিজেকে ডিজাইনার হিসেবে বলতে পারেন। এখন আপনি একটা গাড়ি তো আর একদিনে চালানো শিখবেন না। এখন আপনি গাড়ি স্টার্ট দেওয়ার পরে যদি নিজেকে ড্রাইভার মনে করেন, দ্যাটস এ রং কনসেপ্ট। ইউ হ্যাভ টু লার্ন আপনার যে ট্রাফিকের মধ্যে কীভাবে চালাতে হয়, হাইওয়েতে কীভাবে চালাতে হবে, বা সাবার্বে কীভাবে চালাতে হবে, আপনার সব কিছু জানতে হবে। বা ইমার্জেন্সি সিচুয়েশান কীভাবে করতে হবে, হাজার্ড কীভাবে আপনাকে মেনটেন করতে হয়, সেটা আপনাকে জানতে হবে। দেন ইউ ক্যান কল ইউর সেলফ এ ড্রাইভার। সো সেম জিনিসটা এরকমই। সো আমি পার্সোনালি যেটা এক্সপিরিয়েন্স করতেছি, বাংলাদেশ মার্কেটে স্কিল্ড পিপলের এখানে অভাব। লোকের অভাব নাই, লোক অনেক আছে, বাট স্কিল্ড পিপল নাই। সো স্কিল্ড পিপল থাকলে জবের অভাবও নাই। এবং সেম জিনিসটা আমি অস্ট্রেলিয়াতেও দেখছি। আপনার যারা আসলে কোয়ালিফাইড, তাদের জবের কখনো অভাব হয় না। তারা 2, 3, 4, 5টা জবের অফার পেয়ে থাকে। আর যার জব নাই, তার আসলেই নাই। এক্স্যাক্টলি, এটা আমরাও এক্সপ্লোর করছি আমাদের ডেলকোয়াটিতে। বাংলাদেশে আসলে এনাফ জব আছে, এনাফ জব যে নাই এটা মানতে রাজি না। কারণ আমরা দেখতেছি, আমরা স্কিল পিপল খুঁজতেছি, বাট স্কিল পিপল যে হায়ার করা কত টাফ, যারা হায়ারিংয়ে আছে, HR ডিপার্টমেন্টে যারা আছে, তারাই মূলত এটা বুঝে যে বাংলাদেশ থেকে স্কিল পিপলগুলোরে ফিল্টার করে আনা কতটুকু টাফ। আচ্ছা, যেহেতু ডেলকোয়াটির কথা এখানে আসছে, আমরা কিন্তু ডেলকোয়াটিতে আমাদের গ্রাফিক ডিজাইনার নিচ্ছি, আমাদের ভিডিও এডিটর নিচ্ছি, আমরা HR খুঁজতেছি একজন, আমাদের পাশাপাশি আমাদের সোশ্যাল মিডিয়া ম্যানেজার লাগতেছে, আমাদের ওয়ার্ডপ্রেস ডেভেলপার লাগতেছে, আমাদের ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড, আমরা অনেকগুলো পজিশনে আমাদের ভ্যাকেন্সি ওপেন আছে। তো আপনি যদি এই ভিডিওটা দেখেন, আপনি আমাদের ডেলকোয়াইটি, আমাদের পেজ, আমাদের ওয়েবসাইট অথবা যে কোনো জায়গায় আপনি দেখবেন, দেখে আমাদের সাথে যে আমাদেরকে মেল করতে পারেন, আপনার সিভিটা, আপনার পোর্টফোলিওটা ফরওয়ার্ড করতে পারেন। আমাদের মেল আছে, আমাদের পেজ আছে, পেজে নক দিতে পারেন। যেখানে আপনি দেখেন ভিডিওটা, আমাদেরকে রিচ আউট করেন যদি আপনি একজন ক্রিয়েটিভ পার্সন হন, ডেভেলপার, এডিটর, ডিজাইনার হন, যে কোনো কিছু হন। ওকে, সো
যেটা বললাম স্কিল পার্সন যেহেতু নাই, এখন এই জায়গায় কার কাজ করা উচিত আসলে এখানে কি গভর্নমেন্টের কোনো কাজ করা উচিত, বা এখানে আমরা এত আসলে আমাদের যে বাংলাদেশে বলে না যে মানুষ বেশিটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট, এটাও একটা প্লাস পয়েন্ট, কিন্তু এই বেশি মানুষটাকে আমরা কোথাও কাজে লাগাতে পারতেছি না। এটা কি এই স্কিল পিপলটা কীভাবে করা উচিত? বেশিরভাগ সময় আমরা ইভেন আমাদের ডেলকো আইটি আমরা কিন্তু এখন পর্যন্ত আমাদের 30-40 জন আমরা হায়ার করছি, আমরা কারোই সার্টিফিকেট দেখিনি। আমরা সে কি আসো পাস করছে কিনা, সে কি গ্রাজুয়েশন থেকে ভার্সিটি থেকে আসো সার্টিফিকেট আছে কিনা, আমরা কেউ চেক করি নাই। ইভেন তো বড় বড় অনেক কোম্পানি আছে যেটা আমি জানি ওরা সার্টিফিকেট চেক করে না, অনেক বড় বড় আইটি কোম্পানি আছে, এবং আইটি কোম্পানি এখন মানুষ বলবে শুধু আইটি কোম্পানিতে না, আইটি কোম্পানির বাইরেও অনেকে আছে এখন যে আমাদের ভার্সিটি শিখে আসলে এক্স্যাক্টলি গ্রাজুয়েশন করছে কিনা সার্টিফিকেট কেউ চেক করতেছে না আপাতত। তো এই স্কিলটাকে আমরা কেমন এখানে গ্রো আপ করতে পারি বাংলাদেশের মানুষ? স্কিলটা আসলে নিজের জিনিস নিজেই করতে হবে। কারণ আপনি যদি মনে করেন যে এখানে গভর্নমেন্ট হেল্প করবে আপনাকে বা কোনো আদার্স কেউ হেল্প করবে, দ্যাটস উড বি এ প্লাস পয়েন্ট। গভর্নমেন্ট ডেফিনেটলি হেল্প করার অনেক জায়গা আছে, এবং এমন না যে তারা করছে না, করছে তো অনেক জায়গায়, তো তারা ইনভেস্ট করতেছে আপনার সরকারিভাবে। সো ওইটা একটা প্লাস পয়েন্ট, বাট তারা যে অপরচুনিটি দিচ্ছে সেটা আপনাকে নিতে হবে। তারা তো আপনাকে একদম মানে ভাত মেখে লোকমা ধরে খাওয়াই দেবে না। ইউ হ্যাভ টু গো, ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইউর সেলফ। আপনাকে ট্রেনিং নিতে হবে, শিখতে হবে, ওইটার প্রতি কাজ করতে হবে, পোর্টফোলিও বানাতে হবে, স্কিলটাকে ডেভেলপ করতে হবে। দ্যাটস ইট। তারা হয়তো বেসিকটা শিখিয়ে দিবে, এটাই তাদের কাজ, এবং তারা সেটা করতেছে। ইভেন অনেক প্রাইভেট ইনস্টিটিউশনও বাংলাদেশে করতেছে। সো ওয়াই নট? আর এখন এই এআইয়ের যুগে 2026 সালে এসে আই বিলিভ যে ইউটিউব ইজ মোর দ্যান এনাফ। আপনার কোনো জায়গায় টাকা দিয়ে কোর্স যদি করতে চান, আপনি ইউটিউব দেখলেও অনেক 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 কিছু শিখতে পারেন। ওয়াই নট? খালিদ ফারহানের মতো আমি বলবো না বিবিএ যে স্ক্যাম বলবো না, বাট সেটি আমাকে বেসিক জিনিসগুলো শেখায়, আমাকে বেসিক ম্যানার্স শেখায়। আমার বেসিক এডুকেশনটা আমার প্রয়োজন ভার্সিটি থেকে, কিন্তু আমি ভার্সিটির উপর ডিপেন্ড করা যাবে না। আমরা যেমন পুরোপুরি ডিপেন্ড হয়ে আছি, আমি বলি যে আমি গ্র্যাজুয়েশন করছি, আমার সার্টিফিকেট, এখন আমাকে জব দাও, বাট কেউ তো আর সার্টিফিকেট দেখে আমার এক্স্যাক্টলি। সো আমি যখন হায়ার করি তখন আমি কখনোই ওদের এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখি না। আমি জাস্ট দেখি যে ও ম্যানার জানে কি না, সে ইংলিশে কেমন, আর তার স্কিলটা কেমন। দ্যাটস ইট। এই 3টা জিনিস দেখি। আপনার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের কোম্পানির 2টা সিনিয়র পজিশন ডেলকো আইটির, আমাদের অপারেশন ম্যানেজার অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, তারাও কিন্তু গ্র্যাজুয়েশন করে নেয়। আমি বলবো যে তারা ড্রপ আউট, বাট তারা একটা সিনিয়র পজিশন ধরে রাখছে, একটা ম্যানেজমেন্ট পজিশন ধরে রাখছে আমাদের বিডিএম এবং ওয়ে। সো ওদের মধ্যে ওই ক্যাপাবিলিটিসটা আছে বলেই আমি তাদেরকে হায়ার করছি, বিকজ আই ডিডন্ট লুক আফটার দেয়ার এডুকেশন কোয়ালিফিকেশান। আমার কাছে তাদের স্কিলটা ম্যাটার করছে, যে আমি যেটা চাই বা যে কাজ করাতে চাই সেটা তাদের মধ্যে আছে। দ্যাটস ওয়াই আই হায়ার্ড দেম অ্যান্ড দে আর ওয়ার্কিং পারফেক্টলি ওয়েল। তা এটার জন্য তাদের ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট লাগবে না, আপনার হার্ভার্ডের কোনো ডিগ্রি লাগবে না। অ্যাজ লং অ্যাজ ইউ হ্যাভ এ স্কিল, গুড টু গো। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আজকে অনেক টপিক নিয়ে কথা হয়েছে, অনেক র্যান্ডম টপিকও হয়েছে যেগুলো আমাদের টপিকের বাইরেও ছিল। কথা বলতে বলতে অনেক টপিক চলে আসছে। তো আজকে আপনাকে অনেক থ্যাংক ইউ যে সময় দেওয়ার জন্য। আপনার স্লট পেতে আমাদের অনেক কষ্ট হয়েছে, আপনাকে পাওয়া যাচ্ছে না। তো দেশে আর কদিন আছেন? কেমন কদিন? আমি আছি আরও 1 উইকের মতো আছি ইনশাল্লাহ, দেন আই উইল গো ব্যাক, বাট আই উইল বি ভিজিটিং এভরি নাও অ্যান্ড দেন। যেহেতু অপটেক ইন্টারন্যাশনাল বাংলাদেশ চলে আসছে, ডেলকো আইটিও বাংলাদেশে স্টার্ট করলাম, সো ডেফিনেটলি ইউ উইল সি মি অফেন নাও। ওকে, আশা করি আপনি ফ্রিকুয়েন্টলি আসবেন। আপনার সাথে আমরা আরও কিছু পডকাস্টের প্ল্যান করবো, আপনাকে আরও কিছু করার জন্য। তো আপনি যদি কিছু বলতে চান অডিয়েন্সের পক্ষ থেকে, যদি কিছু বলতে চান। অডিয়েন্সের জন্য বলবো যে সোসাইটি কি চায় সেটা চিন্তা না করে আপনি নিজে কি চান সেটা আগে চিন্তা করুন, এবং ওইটার পিছনে কাজ করুন, তাহলে আপনি আপনার লাইফে শাইন করতে পারবেন। থ্যাংক ইউ। ওকে, আমরা আজকে শেষ করতেছি। আমরা অনেক র্যান্ডম টপিক নিয়ে কথা হয়েছে। যদি এখানে কেউ অস্ট্রেলিয়া যায় অথবা ইন্টারেস্টেড থাকেন ব্যাচেলর আর মাস্টার্সে, অফকোর্স আপনি অস্ট্রেলিয়ায় আমাদের অপটেক ইন্টারন্যাশনাল যোগাযোগ করেন। আমাদের বাংলাদেশের নতুন ব্রাঞ্চ ওপেন হয়েছে। অ্যান্ড যেটা বললাম ডেলকো আইটি সম্পর্কে, আপনি যদি এনি ডেভেলপিং সেক্টরে থাকেন, সিএমএস থাকেন, অ্যান্ড ফ্রন্ট অ্যান্ড ব্যাক অ্যান্ড কাস্টম কোডিং অথবা হোয়াট এভার যেখানে থাকেন, এবং বিশেষ করে ভিডিও এডিটিং অ্যান্ড গ্রাফিক ডিজাইনার খুঁজতেছি আমরা, আপনি উপর নিচে কোথাও ডেলকো আইটি দেখবেন। যেখানে ভিডিওটা দেখেন আমাদের পেজ, ইউটিউব সব জায়গায় আছে। আপনি আমাদের সাথে যোগাযোগ করেন, আমাদেরকে মেল করেন, আপনার পোর্টফোলিওটা পাঠান, আপনার সিভিটা আমাদেরকে পাঠান। আমরা ডেফিনেটলি আপনাকে, যদি সব কিছু ঠিকঠাক থাকে, সব কিছু গুড টু গো থাকে, আমরা আপনার সাথে রিচ আউট করবো। আল্লাহ হাফেজ।